স্মার্ট সবাই প্রেজেন্স মোমেন্টাম পডকাস্টের আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একজন ইয়াং এন্টারপ্রেনার নিয়ে আসছি এবং এই এন্টারপ্রেনারকে আপনারা খুব একটা মানুষ এখনো চিনেন না, বাট ১ বছর পরে সবাই চিনবেন। সো আমি যেন আগে থেকে নিয়ে আসছি, কারণ পরে শিডিউল পাওয়া যাবে না। আমার সাথে আছে মুগ্ধ। মুগ্ধর ব্যাপারে আমরা আরো সামনে জানবো, বাট তার আগে মুগ্ধর উদ্যোগটা সম্পর্কে আমরা জানি। কারণ বাংলাদেশে যত অনলাইন প্ল্যাটফর্ম আছে, যত শিক্ষকরা আছে, তারা সবাই ফেমাস বেসিক্যালি সায়েন্স পড়ানোর জন্য। ফিজিক্স টিচার অনেক ফেমাস, ম্যাথ টিচার অনেক ফেমাস, আইসি টিচার অনেক ফেমাস। বাট দেখা যায় যে আসলে আর্টস এবং কমার্স নিয়ে বা বিজনেস স্টাডিজ নিয়ে খুব একটা মানুষ কাজ করতে চায় না, বাট কাজ করে না। এবং এই আর্টস এবং কমার্স যারা পড়ায় তাদের এই ফেমটাও না খুব একটা পপুলার না মানুষের মাঝে। ফর এক্সাম্পল ফিজিক্স টিচার যে ভালো, তাকে আর্টস কমার্সের স্টুডেন্টরাও চিনে। বাট আর্টসে যে স্যার অনেক ভালো বা অ্যাকাউন্টিং যে স্যার অনেক ভালো পড়ায়, তাকে আমার মনে হয় কমার্সের স্টুডেন্টরা বাদে সায়েন্সের কেউ চিনে না। বাট এই জায়গাটাতে একটা রেভলিউশন মুগ্ধ আনতে চায়। মুগ্ধ তার নতুন প্ল্যাটফর্ম আর্টস কম গড়ে তুলেছেন এবং আমি মুগ্ধকে জাস্ট এই কারণে নিয়ে আসলে বিকজ ওর আইডিয়া রেডি। আমি এই কারণে নিয়ে আসি কারণ ওর প্রোডাক্ট রেডি। সো মুগ্ধ আমাকে জানাবে যে এক্স্যাক্টলি আর্টস এবং বিজনেস স্টাডিজের স্টুডেন্টরা কি ধরনের প্রবলেম ফেস করে, যারা পার্টিকুলারলি এখন 8 থেকে 9 এ উঠছো, তোমাদেরকে এটা নেওয়া উচিত কিনা আর্টস আর্টস এবং বিজনেস স্টাডিজ নিলে সামনে ক্যারিয়ার অপরচুনিটিস কি, এগুলো নিয়েও মুগ্ধ তোমাকে জানাবে। এবং একই সাথে কিভাবে তোমরা আসলে পড়াশোনা করতে পারো, যে গাইডলাইন আমি দিতে পারি না, সেই গাইডলাইন আজকে মুগ্ধ দিবে। মুগ্ধ, তোমাকে ওয়েলকাম টু দ্য পডকাস্ট। Thank you, Mohit Bhai, for the warm introduction. So, hello everyone. আমি মুকরাদ হাসান মুগ্ধ। বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমি নটরডেম কলেজ থেকে আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি। আর আমার স্কুল ছিল মণিপুর হাই স্কুল। তো ভাইয়া আমি মেইনলি এই এডটেক প্ল্যাটফর্মটা থেকে একটা দীর্ঘ সময় ধরে কাজ করছি। তো ফার্স্ট অফ অল আমি ছিলাম আইকন প্লাসে। তারপর আমি 10 মিনিট স্কুলে ছিলাম প্রায় 1 বছর ধরে। আচ্ছা, তারপর হালকেনস্টাইনে হালকেনস্টাইনে আসলে আমরা দুজন একসাথে কাজ করছি। একসাথে কাজ করেছি। তারপর একসাথে বের হয়ে গেছি। জি, জি। বের হয়ে গেছি বের করে দিছে। আনাস বের করে দিছে আমাদেরকে। আলাস ভাই ব্যাক করতে জোকস এবার। তো মেইনলি ভাই তারপরে আমি একটা জিনিস এতদিন দীর্ঘদিন কাজ করার পরে যে জিনিসটা ফিল করলাম সেটা হচ্ছে আর্টস কমার্স কিন্তু ভাই সবার সাইড হাসেল। ট্রু। এটা কিন্তু সবার কনসার্ন এর জায়গা না। আর এখানে অবশ্যই স্টুডেন্টদের একটা গ্যাপ আছে। তারা ঐরকম কোয়ালিটি কনটেন্ট চায় না বা ঐরকম ভাবে কনসার্ন না। আমার কাছে মনে হয় যে ওভারঅল সমাজে একটা আইডিয়া হয়ে গেছে যে স্টুডেন্ট যদি খারাপ হয়, ওকে বেশি টাকা পয়সা দিয়ে পড়ানোর দরকার নাই, তাহলে আমি ওকে আর্টস কমার্সে পাঠাই। জি ভাই। এই যে একটা ওভারঅল সমাজের স্টিগমা, এটার কারণেই না কেউ আর এটা নিয়ে আগাইতে চায় না। ট্রু ভাই। কেউ কোয়ালিটি কনটেন্ট যে চাবে, ওইটা আসলে তাকে চাইতে যে হতে পারে, এই ধরনের কথা আসলে সমাজে আমরা প্রচার করি না। ট্রু ভাই, ট্রু। তো ফার্স্ট অফ অল এটার ভিকটিম আমি। হ্যাঁ? মানে 8 এ যখন আমি পরীক্ষা দিই, তো আমার আ অ্যাপেন্ডিক্স এর অপারেশন হয় আচ্ছা, তখন। আচ্ছা, তো আমার রেজাল্ট বেশি একটা ভালো হয়নি। 4.50 আসে। আচ্ছা, তো পাশের বাসার আন্টি সবাই বলতেছে, "ও তো ভালো না। ওকে কমার্স দিয়ে দাও।" আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? আর আমার আব্বু কমার্স থেকে পড়াশোনা করছে। আব্বু গৃহ গণপূর্ত মন্ত্রণালয় সিনিয়র অ্যাকাউন্ট মাশাআল্লাহ। অফিসার। ও হাউজিং অফিসে? তো হ্যাঁ, আমার হ্যাঁ, বাসার সামনে। হ্যাঁ। তো ওইখানে আব্বু রিটায়ার্ড করেছে কিছুদিন আচ্ছা, আগে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আব্বু বলল যে, "না, ঠিক আছে তুমি কমার্স নিয়ে পড়ো, সমস্যা নাই। হুম, ইউ ক্যান ডু সামথিং গুড।" আমি নিজে কমার্স থেকে পড়ে আসি। আচ্ছা, আচ্ছা। আব্বু রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে। তো তারপরে আমি কমার্স নিলাম। তো আমার রোল ছিল 245 আচ্ছা। ক্লাস 8 এ 9 এ হুম, হুম, হুম। 245 রোল ছিল। তো ওখানে দেখতাম সায়েন্সের যারা স্টুডেন্ট কমার্সে আসছে শিফট হয়ে জিপিএ 5 পাওয়ার পরেও ওদের রোল অটোমেটিক্যালি রোল ১, ২, ৩। হুম, হুম, হুম। ঠিক আছে? তো আমি একদম পিছের দিকে স্টুডেন্ট বলা চলে। তো ক্লাস 9 এ ওঠার পরে একটা জিনিস রিয়ালাইজ করলাম যে সমাজের যে একটা ট্যাবু, হুম, এই ট্যাবুটা কমার্সের স্টুডেন্ট পড়ালেখা নাই হুম, হুম, হুম। বা আর্টসের স্টুডেন্ট পড়ালেখা নাই। আচ্ছা। তো তারপরে আমি একটা জিনিস রিয়ালাইজ করলাম যে সমাজে আসলে ওইভাবে রেসপেক্টেড না আর্টস কমার্সের ট্রু, স্টুডেন্টরা। ট্রু, আমি যখন ট্রু। জুমার নামাজ পড়তে যেতাম তখন আমার কিছু ফ্রেন্ড বলতো, "তুই তো কমার্সের। কি করবি? লাইফের উপরে কি করবি?" এটা কেমন কথা আবার? তো আমি একটা জিনিস স্টুডেন্টদেরকে বোঝাতে পারি না বা সমাজের মানুষকে বোঝাতে পারি না যে কমার্সে কিন্তু ভাই চ্যালেঞ্জটা বেশি। কারণ আপনাদের কিন্তু ৫ টা সৃজনশীল লিখতে হয়। হুম, হুম। হ্যাঁ? ২.৫ ঘন্টার মধ্যে। আমাদের ৬০ টা সৃজনশীল লিখতে হয় উইথ ম্যাথ। অ্যাকাউন্টিং এর বড় ম্যাথ, বড় আমি ছক। জানি আমার অ্যাকাউন্টিং এর একটা কোর্স ছিল বুয়েটে। and it was horrible. জি মানে ভাই। মার্কস উঠানো যায়। বাট and এটা হচ্ছে লাইক এত বেশি ম্যাথ। being an engineer myself, আমি স্টিল ওইটাতে খুব প্যারা খাইছি। কমার্সের স্টুডেন্টের ভাই মেইন চ্যালেঞ্জটা আপনার টাইম ম্যানেজমেন্ট এ। হুম, হুম, হ্যাঁ? হুম, সবাই ম্যাথ পারে, বেসিক সবাই পারে। কিন্তু টাইমটা ম্যানেজ করতে পারে না। হুম। হ্যাঁ? এটা মেইন চ্যালেঞ্জটা। তো তারপরে এরকম যখন প্রবলেম এ ফেস করছিলাম, তো আমি একটু নিয়ত নিলাম নিজের সাথে যে এবার I will change something. আচ্ছা, তো আমি পড়াশোনা শুরু করলাম। একটু রেগুলারিটি মেইনটেইন করে পড়াশোনা শুরু করলাম। তারপর বোর্ড এনালাইসিস করা শুরু করলাম। আচ্ছা। হ্যাঁ? তো বোর্ড এনালাইসিস করে দেখলাম যে কিছু প্যাটার্ন এর ম্যাথ
বারবার ঘুরে ফিরে আসে। ওকে। কিছু চেঞ্জ করে বাট সব চেঞ্জ করে না। আচ্ছা। তো তারপরে আস্তে, আস্তে আমি কনফিডেন্ট হলাম যে না, আমি মনে হয় ভালো করব এবার। হুম। তো আমার ক্লাস 10 এ ডিরেক্ট রোল ১ হয়। ২৪৫ থেকে জাম্প করে ওয়াও! ডিরেক্ট রোল ১ হয়। মণিপুর স্কুল থেকে। স্টিল আমাকে সব ওরা স্যাররা 1000 প্লাস। হ্যাঁ, 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 হ্যাঁ। তারপরে হচ্ছে আমার বোর্ড আমার যে স্কুল থেকে হুম। ফর দ্যা ফার্স্ট টাইম আমি হচ্ছে এসএসসি তে ঢাকা বোর্ডে ৭ম হই। মানে আমার স্কুলকে আমি নাইস। টপ 10 এর মধ্যে নিয়ে আসছি মাশাআল্লাহ। কমার্স থেকে। তারপরে হচ্ছে নটরডেম কলেজে গেলাম। নটরডেম কলেজে যাওয়ার পরে মনে হচ্ছিল যে না, যেহেতু আমি বোর্ড স্ট্যান্ড করছি, আমি অনেক কিছু করে ফেলছি। তো ফার্স্ট এক্সাম গেল। দেখলাম যে আমার পজিশন ৬০০ র বাইরে। ওই যে মানে হাফ ইয়ারলিতে। হ্যাঁ, আর ফার্স্ট এ হচ্ছে 0 পেলাম। ওহ মাই গড! ঠিক আছে? তো মানে নটরডেমিয়ান হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করছি। ডাবল 0 পেয়ে ১ম কুইজে। হ্যাঁ, ডেমিয়ান হিসেবে তোমার 00 পাওয়াটা আসলে মানে হ্যাঁ, মানে একটা কি বলে ফরজ কার্যক্রম আরকি। জি ভাই। তো আমি আমার কলেজ লাইফ শুরু করছিলাম 0 পেয়ে, শেষ করছি ১০০ পেয়ে। আচ্ছা। তো এই আরকি আমার মোটামুটি কলেজ লাইফ পর্যন্ত স্টোরি। তো ফার্স্ট ইয়ারে একটু ঘুরে টুরে বেড়াইছি। একটু মনে সেকেন্ডারি সিরিয়াস হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর সেকেন্ড ইয়ারে সিরিয়াস হয়ে গেছি। টেস্টের আগে আমি ওই যে আবার সেম কাজটা করছি। হুম। এনালাইসিস করে, করে পড়ছি। তোমার টেস্টে পজিশন কত ছিল এটা বলো? তাইলে টেস্টে বুঝে সব। পজিশন ছিল ১৫০। তাইলে তো এই যে মানে এই জায়গায় হচ্ছে যে শিফটটা। জি ভাই। মানে এবং ওরা যারা বুঝে না যে নটরডেমে টেস্টে ১৫০ হওয়া মানে আসলে মানে ইউ আর সিউর যে তুমি আসলে মানে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাচ্ছ। বিকজ নটরডেম থেকে ঠিক কয়জন চান্স পেয়ে দিবে ঢাবিতে এটা বলো তাইলে ওরা বুঝবে। ঢাবিতে আমাদের সময় ৩৫০ প্লাস চান্স তার মানে পাচ্ছি। তুমি দেশ হলে অটোমেটিক বিপিএড চান্স ৯৫০। মানে আমি এটা সবসময় বলি যে বুয়েট এবং ঢাবি এই ২ জায়গায় যেয়ে তুমি যদি একটা মনে করো ঢিল মারো, কোন একটা ডেমের মাথায় যেয়ে পড়বে। ট্রু ভাই। কথা আর সত্যি। মেইনলি আমি যখন ফার্স্ট এ ক্লাসে যাই দেখি যে ১৫ জনই ডেমিয়ান। মানে ১৫ জনই ডেমিয়ান। আমার নিজের ডিপার্টমেন্টের সেম কাহিনী। জি মানে ভাই। এবং আমি এটা সবসময় বলি খুব গর্ব করে যে বুয়েটে প্রত্যেকটা কলেজের আলাদা অ্যাসোসিয়েশন আছে। যেমন আদমজীর আলাদা অ্যাসোসিয়েশন, ঢাকা কলেজের আলাদা অ্যাসোসিয়েশন জি ভাই। টাইপের আছে। নটরডেমে কোনো অ্যাসোসিয়েশন নাই। বিকজ নটরডেমই বুয়েট। ট্রু, ট্রু, এই ট্রু। কথা এই কথা যদি এখন আমি শর্টস করে আপলোড দেই আমার পিডাবে মানুষ কমেন্ট সেকশনে এসে। তবে এটা ট্রু। ইট ইস হোয়াট কথা ইট ট্রু, ইস। কথা ইট ট্রু। ইস মানে হোয়াট ইট নটরডেমে ইস। এখানে একটা বেশ বড় ধরনের হচ্ছে যে মানে মানে মনোপলি খেলে রাখতেছে। মনোপলি খেলে রাখছে। তো আ আমি দেখলাম যে আ যে টেস্টে মোটামুটি ভালো একটা হুম, হুম। পজিশন চলে আসছে। তো তারপরে বোর্ড এক্সাম দিলাম। আচ্ছা। তো দেখলাম যে টেস্টে যেখানে আমি স্ট্রাগল করতেছিলাম পাস করতে, হুম। বোর্ডে আমার সব 90 প্লাস বা মাশাআল্লাহ। 80 প্লাস। তো এখানে আমার একটা ভালো পজিশন আচ্ছা আছে। আমাকে একটু অনেস্টলি বলো বিজনেস স্টাডিজ থেকে এ প্লাস তোলা কি কঠিন? মানে বাই ডিফল্ট? হ্যাঁ, অ্যাকচুয়ালি কঠিন। তার কারণ হচ্ছে ৭ টা সৃজনশীল ম্যানেজ করা যায় না আচ্ছা, বাই টাইম। এখানে সবার সমস্যা হয়। এখানে সবার না মানে সমস্যা। আমার সায়েন্স এ টু বি অনেস্ট কিন্তু এ প্লাস তোলা অনেক সহজ। মানে আর I'll be very honest খুবই সহজ। কারণ প্র্যাকটিক্যাল আমাদের ২৫ মার্ক থাকে। ট্রু, ট্রু। আমাদের ওর ২৫ প্র্যাকটিক্যাল মার্ক তো ফ্রি পাই। সত্যি বাকিটুকু কথা। নিয়ে আমাদের মারা। আমাদের জাস্ট প্র্যাকটিক্যাল হাতে গোনা ১ টা বা ২ টা সাবজেক্টের। আচ্ছা। কৃষি শিক্ষা আর হচ্ছে ও স্ট্যাটিস্টিক্স। তোমাদের কৃষি শিক্ষা পড়তে হয়? জি ভাই। আমার পড়তে হয়নি। আমি স্ট্যাট আল্লাহ করছি। হাফেজ। আমি স্ট্যাট আচ্ছা করছি। যাই বলো। আমি স্ট্যাটিস্টিক্স ভালো, স্ট্যাটিস্টিক্স স্ট্যাট করছি। করলে ভালো। আর আরেকজন মানে যদি স্ট্যাট না নিই নটরডেমে স্ট্যাট আর ইকোনমিক্স। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ২ টার একটা আরকি। ইকন অনেক জোস বাই দ্য ওয়ে। ইকোনমিক জোস হ্যাঁ। তো যাদের হচ্ছে ইকোনমিক্স পড়ার ইচ্ছা ওদের বাই ডিফল্ট বাট আমার মনে হয় ইকোনমিক্স নেওয়া ইকোনমিক্সে উচিত। মার্কস তোলা কঠিন। মার্কস তোলা কঠিন। বুঝছি ম্যাথ এজন্য সবাই অনেক স্ট্যাট নেয়। ম্যাথ এজন্য আছে। সবাই স্ট্যাট নেয়। তো আমি স্ট্যাট নিয়েছিলাম কারণ প্র্যাকটিক্যাল আছে। একটু ফাঁকিবাজ টাইপের ছিলাম। আমি সবসময় চিন্তা করতাম যে কত কম পড়ে কত বেটার মার্ক পাওয়া যায়। না ঠিক আছে মেক হ্যাঁ। সেন্স। মানে এটা বরং ভালো স্ট্র্যাটেজি। জি ভাই। তো তারপরে হচ্ছে দেখলাম যে এখানেও পজিশন 36 ঢাকা হুম, বোর্ডে। হুম, হুম। আর যখন বৃত্তির লিস্টটা দেখতেছিলাম খালি নটরডেম। মনে হয় ভুলে ২ একটা অন্য অন্য কলেজ কলেজ ঢুকে চলে গেছি। আসছে। ওই এরিয়াতে তো আসলে নটরডেম বাদে স্ট্রং কলেজও আমাদের সাথে নাই। বিকজ আমি ট্রু, যতটুকু জানি যে আমাদের ওই এরিয়াতে মনে হয় ভিকারুননিসাও পড়ে না মানে আমাদের থানায়। ট্রু, ট্রু। তো আমাদের থানাটা আসলে মানে ওইখানে আমরাই আছি আর কেউ নাই এরকম আসলে টাইপের। এজন্যই আরকি। তো তারপরে হচ্ছে এইচএসসি গেল। তারপর অ্যাডমিশন টাইমে একটা ব্যাকল্যাশ ফেস করেছি। দেখলাম যে অনেকগুলো কোচিং আছে, হ্যাঁ? হুম, তো কোচিং এ আমি কোনটা করব সেটা বুঝতে পারছিলাম না। হুম, হুম। তারপর যেকোনো একটা অফলাইন কোচিং এ ভালো নামকরা একটা কোচিং এ আমি অ্যাটাচড হই। তো কোচিং এ একটা বড় প্রবলেম হচ্ছে ভাইয়া মানে ওরা ফার্স্ট ক্লাসে এমন কিছু পড়াবে যেটা অ্যাকচুয়ালি আমার দরকারই নাই। জানি এটা আমি তোমাকে একটা গল্প বলে আগাই। জি, আ আ কমার্সের আমি এরকম অনেক শুনছি যেরকম হচ্ছে ইউসিসি তো সবচেয়ে নামকরা আরকি কমার্সের জন্য তখন। এখন জানি না এখন হয়তোবা ফোকাস চলে আসছে বা আইকন চলে আসছে। আমি জানি না এখন মার্কেটের অবস্থা কি। তো ক্লাস নিতে আমাকে একটা ভাইয়াই গল্প বলছে এবং ১ম দিন ক্লাসে যায়। ক্লাসে যেয়ে ধম করে দরজাটা আটকায় এবং ১ম ১ ঘন্টা সে এমন মানে পড়ায় যে পোলাপান ভাবে কি না কি হয়ে গেছে। এবং সে যাওয়ার আগে খুব সুন্দর করে চুপচাপ তার ফোন নাম্বারটা লিখে চলে যায়। এবং তারপরে ঐখান থেকে সব স্টুডেন্ট ভাগায় সে তার নিজের ব্যাচে নিয়ে আসে। বেছে নিয়ে আসে। এটা বেশ মানে মানে দিস ইস আ গেম এবং ওই ট্রু। ১ম ক্লাসে উনি নিজে বলে, ওই ১ম ক্লাসে আমি যা পড়েছি তার থেকে একটা কোয়েশ্চেন অ্যাডমিশন আসলে আমি নাম পাল্টায় ফেলব। নিজেই বলে। তো আমি যখন বাই টাইম রিয়ালাইজ করছি মানে ইটস অলরেডি টু লেট। বুঝতে পারছি মানে তুমি বুঝো নাই যে আসলে হ্যাঁ, অ্যাডমিশনে এত কিছু লাগে এত না। কিছু লাগে না। তো আমি হচ্ছে পরে মানে কোচিং জাস্ট এক্সামের জন্য রাখছিলাম। আচ্ছা। নিজেই বাসায় ফিল্টার করে, করে জাস্ট হুম, কোয়েশ্চেন ব্যাংক এনালাইসিস করছি। কোয়েশ্চেন ব্যাংক এনালাইসিস করে তারপর হচ্ছে আমি ফিল্টার করে, করে পড়ছি। তো দেখলাম যে মেক্সিমামই এইচএসসি তে যা পড়ছি বেসিক থেকে আসে ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন।
এটা সায়েন্সের ক্ষেত্রেও ট্রু। ওদেরকে আমি হাজারবার বলি, ওরা বিশ্বাস করে না যে True. দিন শেষে এইচএসসি যে ভালো পারে সে অটোমেটিক্যালি অ্যাডমিশন ভালো পারে। Automatically মানে ইটস অ্যাডমিশন জাস্ট ভালো এইচএসসির পড়ার যে অ্যান্সার গুলা সেগুলো অ্যাডমিশনের ডিফারেন্ট ফরম্যাটে লিখতে হয়। True. ওটা বেসিক ইজ সেম, যে এইচএসসি পারবে সে অ্যাডমিশন পারবে। আমি এই জিনিসটা সবসময় বলি। আর কমার্স স্টুডেন্টদের জন্য ভাই একটাই বেসিক জিনিস, টাইম ম্যানেজমেন্ট। অ্যাডমিশন ও টাইম ম্যানেজ করার জন্য স্টুডেন্টরা আমাদের কমার্সের স্টুডেন্ট খালি অ্যাডমিশন ইংলিশ নিয়ে একটু বেশি সাফার করে। ট্রু ইংলিশ কারণ ইংলিশটা কঠিন আসে তো আমাদের। হ্যাঁ, ইংলিশের আসলে স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট। বাট এছাড়া আমার কাছে মনে হয় বাকিগুলো আসলে খুব একটা মানে ডিফারেন্ট না। বাকিগুলোর যদি আপনার একাডেমিক ডেপথ ভালো থাকে আপনি অটোমেটিক্যালি অটোমেটিক্যালি পারবে। পারবেন অ্যাডমিশন টাইমে। আর হুম, আমাদের হুম, কোর্সটা এই যে আপনাকে আমি আমার এই যে জার্নিটা বললাম, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, একটা কমন কথা আমি বলছি, এনালাইসিস করা। হুম, হুম, হুম। তো আমি যখন রিয়ালাইজ করছি যে কমার্স স্টুডেন্টের আসলে বেশি পড়ারও দরকার নেই, আবার কম পড়লেও সমস্যা। তো মাঝামাঝি একটা মিড পয়েন্টে ওদের প্রিপারেশন নিতে হবে। অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করতে হবে। তো ওদের আসলে ফিল্টার করে এই মানে মার্কেটে কেউ পড়ায় দেয় না। ট্রু, এগ্রি। তো মেক্সিমাম এখন যারা সার্ভিস দিচ্ছে, হুম, হুম, হুম। মেক্সিমাম দেখলাম কোয়ান্টিটির দিকে বেশি সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, মানে কোয়ান্টিটি বেস ঠিক আছে, ক্লাস দিচ্ছে, ফুল একটা চ্যাপ্টার পড়ায় দিচ্ছে, ওকে কম্প্যাক্ট একটা ক্লাস দিয়ে দিচ্ছে। কিন্তু আমি যে জিনিসটা রিয়ালাইজ করছি, একটা স্টুডেন্ট একটা চ্যাপ্টার পড়বে। ধরেন রেওয়ামিল একটা চ্যাপ্টার হুম, হুম, বা আর্থিক বিবরণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা হুম, চ্যাপ্টার। হুম। তো আর্থিক বিবরণী আমি যে একটা ক্লাস করব, ক্লাস করার আগে তো আমাকে জানতে হবে এই ক্লাসটা আমি কেন করতেছি? এই ক্লাসের কোন জিনিসটা আমার দরকার, কোন জিনিসটা আমার দরকার না। এবং কোনটা পরীক্ষায় আসবে। কোনটা পরীক্ষা আসবে সেটা তো আমার জানা প্রয়োজন। হুম, হুম, তো হুম। আমাদের যে আমরা যে কোর্স একাডেমিক অ্যাক্সেলারেশন কোর্স লঞ্চ করেছি, তো কোর্সের মেইন ফিচারই হচ্ছে যে একটা স্টুডেন্ট যখন আমার ক্লাসটা দেখবে বা আমাদের ক্লাসটা করবে, তখন সে ফার্স্ট এ দেখতে পারবে যে আমার এই চ্যাপ্টারটা ইম্পোর্টেন্ট কতটুকু। এই আচ্ছা। চ্যাপ্টারটা থেকে বিগত বছরগুলোতে হুম। কলেজে বা বোর্ডে কতবার কোয়েশ্চেন এসেছে। আচ্ছা, আমি এটাকে একটু তোমার সময়টা নেই। জি, জি। বিকজ আমি আগে ওর প্ল্যাটফর্মের নাম বলি। প্ল্যাটফর্মের নাম হচ্ছে আর্টসকম। নামটা খুবই সুন্দর এবং ওদের লোগোটাও খুবই সুন্দর। আমি পুরাটা ওয়েবসাইট গতকাল রাতে ঘেঁটে, ঘেঁটে দেখতেছিলাম বিকজ আই ওয়াজ প্রিপারিং ফর দ্য পডকাস্ট। আম সো আমার কাছে দেখে যা মনে হইছে, বাংলাদেশে আর্টস, কমার্স নিয়ে কাজ করে খুবই কম মানুষ এবং মোস্ট প্রবাবলি শিখো আর 10 মিনিট স্কুল বাদে আমি এখনো পর্যন্ত কাউকে দেখি নাই আর্টস, কমার্সে ডেডিকেটেড ভাবে কাজ করতে। করলেও আরকি আমার চোখে পড়ে না। আমার চোখে পড়ে নাই মানে এখনো সেটা অত ভিজিবল আকারে আসে নাই। এবং ওরা যে কোয়ালিটিফুল ক্লাস দিচ্ছে, কোয়ালিটিফুল ক্লাস বলতে অনেক কিছু বোঝায়। এক তো কনটেন্ট কোয়ালিটি, যেটা আমি বুঝি না বাই দ্য ওয়ে, এটা ও ভালো জানবে। বাট আমি যেগুলা বুঝি যে এট লিস্ট হচ্ছে যে ওভারঅল ভিউ অফ দ্য ক্লাস, যে ক্লাসের হচ্ছে যে আম স্মার্ট বোর্ডের কি অবস্থা, স্লাইডের কোয়ালিটি কি, লাইটিং এর কি অবস্থা, মাইকের কি অবস্থা, সাউন্ডের কি অবস্থা। এই প্রত্যেকটা জিনিসকে এনালাইসিস করলে আমার কাছে মনে হয়েছে মোটামুটি ওদের ক্লাসের কোয়ালিটি একদম টপ টিয়ারে। এট লিস্ট ওরা সেই প্রফেশনাল লেভেলটা মেইনটেইন করার চেষ্টা করেছে। থ্যাংক ইউ। সো এটা মানে কুডোস টু হিম, যে আসলে হচ্ছে যে ও ওই জায়গাটাতে ইনভেস্ট করেছে। বিকজ একটা কোয়ালিটিফুল ক্লাস আউটপুট আনতে আসলে অনেক পরিমাণ কষ্ট করতে হয়। এটা এবং এটা টাকারও খেলা। সো সেই জায়গায় যে ও সাহস করে জিনিসটা করেছে তার জন্য লাইক ওকে থ্যাংকস। সেকেন্ড হচ্ছে তো ওয়েবসাইটটাও বেশ অপটিমাইজড। মানে মোটামুটি আমার কাছে মনে হয়েছে ডেডিকেটেড ভাবে আর্টস কমার্স এর জন্য ওয়েবসাইট তো আমি কখনো দেখি নাই। সো লাইক ভেরি গুড ফর দ্যাট। এবং ওরা হচ্ছে যে অ্যামাউন্ট অফ ক্লাসেস দিচ্ছে, এত অ্যামাউন্টের ক্লাস এবং এত কোয়ালিটিফুল ক্লাস জেনারেলি আমি হচ্ছে যে কোনো আর্টস কমার্স ডেডিকেটেড কোর্সে দেখি নাই। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটাতে লাইক মানে ওরা আসলে একটা বেশ সুন্দর একটা মানে উদ্যোগ নিয়ে আসছে। যে আর্টস কমার্সের স্টুডেন্টরা যেখানে কোনো সলিউশন পাচ্ছিল না, এট লিস্ট ওরা এখন একটা কোয়ালিটিফুল সলিউশন পাবে। এবং আরেকটা মজার জিনিস কি জানো? তুমি কি আমাকে বলতে পারো সায়েন্স, আর্টস, কমার্সের মধ্যে বাংলাদেশে কোন মানে গ্রুপের স্টুডেন্ট সবচেয়ে বেশি? আর্টস এর এক্সাক্টলি। বাট দেখো আর্টস এর ওদেরকে স্টুডেন্ট নিয়ে বেশি। বাট ডাবল অফ ডাবল সায়েন্স। অফ সায়েন্স। সায়েন্স। বাট স্টিল সবাই সায়েন্স নিয়ে মারামারি করে। ট্রু, আর্টস নিয়ে কেউ মারামারি করে না। ডিসপাইট দ্য ফ্যাক্ট যে এটা একটা ফাঁকা মাঠ, কেউ গোল দিতে চাচ্ছে না। ট্রু। আর সিটও কিন্তু বেশি অ্যাডমিশনে। আপনি সিট যদি বেশি, সবকিছু comparatively বেশি। চিন্তা করেন। ইনফেক্ট আর্টস এর স্টুডেন্টদেরকে নিয়ে অ্যাডমিশনে কিন্তু ভালো পরিমাণই ব্যবসা হয়। ট্রু। অ্যাডমিশনে ব্যবসাটা হয়। বাট একাডেমিকে কেউ কেন কাজ করে না আমি জানি না। বিকজ একাডেমিকে ওদেরকে নিয়ে কেউ মাথা ঘামায় না। আপনি ভাই একটা কথা বললেন না যে আর্টস কমার্সে ওরকম ডেডিকেটেড প্ল্যাটফর্ম দেখেননি। প্ল্যাটফর্ম আছে ভাই অ্যাডমিশনে। অ্যাডমিশন আছে, আমি দেখবেন সেটাই বলছি, অ্যাডমিশন আছে। অ্যাডমিশনে আছে কিন্তু বেসিকে কেউ কাজ করতে চায় না। ওই যে আপনি যেমন অ্যাডমিশনের বুঝছো কয়েকদিন আগে আমি দেখলাম একটা বাংলা ক্লাস হচ্ছে। ক্লাস কোয়ালিটি কেমন এটা আমি জানি না। কারণ আমি তো বাংলা পড়াই না বা বাংলা পড়িও নাই সেভাবে। বাট আমি জাস্ট দেখলাম যে ভাই পাগলের মতো মানুষ ক্লাস করতেছে। অ্যাডমিশন পরীক্ষা মনে হয় তোমাদের ঢাকা ইউনিভার্সিটি কয়েকদিন আগে গেল, রাইট? কয়েকদিন আগে। জি। তো সেইটার ২ দিন আগে ওই ক্লাসের ভিউ ৩,০০০, ৪,০০০ লাইভে। And I was like এখন Facebook লাইভে একটা ক্লাস নিলে আমারও মনে হয় ভিউ ১০০-২০০ বেশি উঠে না। বিকজ এখন মানুষ Facebook লাইভে ক্লাসটা করে না। সবাই রেকর্ডেড প্রেফার করে। I was like, "Oh my God!" মানে এদের একটা হিউজ পরিমাণ অডিয়েন্স আছে। It's just we didn't know that it exists. ট্রু। প্রচুর। আর ভাই মেইনলি স্টুডেন্ট না মানে এই জিনিসটা কেন হয়? কারণ স্টুডেন্টদের একটা বেসিকে ঘাটতি থেকে যায় এইচএসসি লাইফে। হুম, যেহেতু একটা বেসিকে ঘাটতি থেকে যায়, ওরা লাস্ট মোমেন্টে একটা ওয়ান শট ক্লাস চায়। যে কাজটা আমি এসএসসি টাইমে আমি ফ্রিতে করেছি। আচ্ছা। মানে এই যে আমার এখন যা অডিয়েন্স সব 30,000 অডিয়েন্স সব আছে, এসএসসি থেকে। সব এসএসসি থেকে। ইভেন আমার যে কোর্সটা থেকে প্রায় 80% চান্স পেয়েছে নটরডেম কলেজে। মাশাআল্লাহ। তখন আমার ওয়েবসাইটও ছিল না।
আমি জাস্ট একটা গুগল ডকে ইফ আই জাস্ট এম বিং লিংক গুলো অনেস্ট দিয়ে আমার দিছি। কোর্স থেকে নটরডেমে চান্স পেয়েছে 35%, তো ওর পার্সেন্টেজ অনেক হাই। অনেক, জি অনেক ভাই। হাই। মানে 80% একটা কোর্স থেকে চান্স পাওয়া মানে ইটস হিউজ। আর সবথেকে ভাই মজার ব্যাপার হচ্ছে তখন কিন্তু আমার কোনো ওয়েবসাইটই ছিল না। একটা গুগল ডক্স করে দিছিলাম। ওই গুগল ডক্সে সবাই লিংকে ক্লিক করে ক্লাস ক্লাস করত। করত। আর হচ্ছে আমার তখন মানে এরকম এখন তো এসএসএল কমার্সের সাথে রিডিরেক্ট হ্যাঁ, করা। তখন সব তখন বিকাশে পেমেন্ট নিতে বিকাশে হয়। পেমেন্ট করত। তো এরকম অবস্থা আমার ছিল। সেম জার্নি গেছে গত বছর। এই বছর থেকে আরকি সবকিছু আমি সুন্দর সিস্টেমে আনছি। হ্যাঁ, তো মানে স্টুডেন্ট আমার একটা মানে গ্রেটফুলনেস এর জায়গা হচ্ছে স্টুডেন্টরা আমার উপর ওই বিলিফটা রাখছে। হুম, যে হুম। না মুগ্ধ ভাই উইল প্রোভাইড সামথিং প্রোভাইড সামথিং। ডিফারেন্ট। হুম, হুম। তো এই জায়গাটা থেকে আমি অনেক গ্রেটফুল। আচ্ছা, আমি তোমাকে কয়েকটা কোয়েশ্চেন করি। দেন জি আই ভাই। গেস হচ্ছে যে দে উইল আন্ডারস্ট্যান্ড লট অফ থিংস। জি, ১ম কোয়েশ্চেন হচ্ছে তোমাদের যে প্ল্যাটফর্ম এখানে এখন আপাতত কি, কি কোর্সেস আছে? জি। এসএসসির জন্য কি, এইচএসসির জন্য কি, প্রাইস পয়েন্টটা কিরকম? আমাদের প্ল্যাটফর্মে কারেন্টলি ৩ টা প্রোডাক্ট আছে। হুম, হুম, একটা হচ্ছে আপনার এইচএসসি আর্টস এর জন্য বান্ডেল কোর্স, হুম, হুম, হুম। এইচএসসি কমার্স এর জন্য বান্ডেল কোর্স, আর এসএসসির বান্ডেল কোর্স। হুম, আর হচ্ছে কলেজ অ্যাডমিশন অ্যাডমিশনের কোর্স, জন্য হ্যাঁ। কলেজ অ্যাডমিশন কোর্স। তো এই ৪ টা মানে কোর্স কারেন্টলি আমাদের আছে। তো এই ৪ টা কোর্সে মেইনলি আমাদের প্রোডাক্ট যদি প্রাইস বলি ৳৪,০০০ নরমালি প্রাইস। তো আচ্ছা। সবসময় আমাদের একটা ডিসকাউন্ট এভেইলেবল থাকে 50% আর 45%। আর আপনার জন্য তো অবশ্যই আপনার যদি স্টুডেন্ট আমাকে না থাকেন আমার তাহলে স্টুডেন্টরা অবশ্যই অনেক চায়। এখন আমার স্টুডেন্টদের কাছে ৳২০ নিতে পারবে না। ওদেরকে অবশ্যই। 50% অফ দিতে হবে। তুমি কি রাজি আছো? অফ কোর্স। চাইলে মমিজ ডা 50 কুপন আমাকে মুগ্ধ দিয়ে দিবে। তোমরা সবাই ওদের artscom.com এ যেয়ে সুন্দর মতো হচ্ছে মমিজ 50 কুপনটা এড করলে তোমরা সব কোর্সে 50% ডিসকাউন্ট পাবা। দিও কিন্তু আবার পরে এই যে ভাই অফ কোর্স। ভাওতাবাজি করো অনলি আপনার জন্য আমি 50% অফার দিয়ে যাক দিচ্ছি। নাইস মাশাআল্লাহ। 50% অফারটা আমি নরমালি এভেইলেবল করি না। হুম, হুম, হুম। সবসময় মানে 45% অফার থাকে। আচ্ছা। বাট মানে স্পেশাল অকেশন এ আমরা যাক ঠিক 50% আছে অফার দিই। মমিজ 50 নামে হচ্ছে যে তোমরা এখানে এপ্লাই করবা। জাস্ট হচ্ছে কুপন কোডটা আমাকে দিয়ে দিলে আমি তোমাদের এটা সুন্দর মতো পোস্ট করে দিব। তারপরে তোমরা ধুমায় হচ্ছে যে আর্টস এর স্টুডেন্ট যারা আছে কমার্স না আসলে বিজনেস স্টাডিজ রাইট? জি। যারা আছো তারা হচ্ছে যে অবশ্যই মুগ্ধর প্ল্যাটফর্মে যেয়ে তোমরা আগের ক্লাসগুলো দেখো। পছন্দ হলে দেন ইউ ক্যান অলওয়েজ ট্রাই ফর দ্যাট। আর ডেমো ক্লাস দেওয়া আছে আমাদের যখন ওয়েবসাইটে তোমরা যাবা, ওয়েবসাইটে গেলে দেখবা নিচে সব ফিচার সুন্দর মতো সাজায় দেওয়া আছে। হুম, হুম, আমরা কি প্রোভাইড করব শুরুতে একটা ভিডিও পেয়ে যাবা। তারপর হচ্ছে নিচে আমাদের ডেমো ক্লাসগুলো তুমি দেখতে পারো। আর ডেমো ক্লাস করে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোয়ালিটিটা কেমন। আমরা হুম, অ্যাকচুয়ালি একেকটা ক্লাসের পেছনে ব্যাকএন্ডে সময় দিই ৩ থেকে ৪ ঘন্টা। কারণ একটা ক্লাস ডেভেলপ করতে আমাদের এনালাইসিস করতে হয় যে এই চ্যাপ্টারটা থেকে কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে। নাইস। কোন টপিকটা বেশি ইম্পোর্টেন্ট। ওইভাবে আমরা সিঙ্ক করে সাজাই। মাশাআল্লাহ। যে চ্যাপ্টারটা পড়া ভালো। উচিত, কিভাবে পড়া উচিত, কোন ওয়েতে পড়া উচিত। হুম, আর হুম, আমাদের কোর্সের একটা মানে ফিচার আছে, এটা আমি জানি না অন্য কোন কোর্সে আছে কিনা। এটা হচ্ছে আমাদের কোর্সের শুরুতে আমরা একটা গাইডলাইন প্রোভাইড করি, স্পেশাল আচ্ছা। গাইডলাইন। যেখানে আমাদের কোর্সটি কিভাবে তোমরা করবে। হুম, হুম, প্লাস হচ্ছে এখন থেকে ঢাবির জন্য কিভাবে প্রিপারেশন নিবে। ওকে। এখন থেকে একাডেমিক প্রিপারেশন কিভাবে নিবে? অর্থাৎ তুমি যখন একটা কোর্স কিনবা, তখন তো মানে স্টুডেন্টরা পাজলড অবস্থায় থাকে যে আমাদের কোনটা দিয়ে শুরু করা উচিত? অ্যাকাউন্টিং আগে পড়বো? ট্রু, না ফাইনান্স পড়বো? না ম্যানেজমেন্ট পড়বো? না ট্রু, ট্রু। মার্কেটিং পড়বো? কিভাবে পড়বো? তো হুম, ওইটা কিন্তু আমরা স্পেশাল একটা গাইডলাইন সেকশন করে দিয়েছি। স্টুডেন্ট ঢুকবে ওয়েবসাইটে, ১ম এ গাইডলাইন গুলো দেখবে। দেখে তাদের আইডিয়া হয়ে যাবে কিভাবে কোর্সটা কমপ্লিট করবে। হুম, হুম, তারপরে ওই বেসিস এ আপনার কোর্সটা করতে পারবে। আর আমরা 1 ইয়ার এর মাস্টার প্ল্যান দিয়ে দিচ্ছি। প্লাস হচ্ছে দাগানো বুকের পিডিএফ দিয়ে দিয়েছি। হুম, প্লাস হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস সেট দিয়েছি, সিকিউ প্র্যাকটিস শিট দিয়েছি। মাশাআল্লাহ। তো অনেক কনটেন্ট জাস্ট একটা কম্প্যাক্ট রেঞ্জ এর মধ্যে অনেক ওরা পেয়ে গুছানো। যাবে। আই মিন অ্যামেজিং। বাট এটার প্রাইস রেঞ্জটা কেমন? প্রাইস রেঞ্জ এই যে ভাইয়া ২২০০, ২০০০ মানে আফটার 50% ডিসকাউন্ট ইট হ্যাঁ, উইল কাম ডাউন টু ২২০০-২০০০ এ ২০০০ ও পুরো এন্টায়ার গ্রুপ সাবজেক্ট পেয়ে যাবে। এন্টার গ্রুপ সাবজেক্ট পেয়ে যাবে ২ বছরের তুমি জন্য। তো মানুষের ব্যবসা-ট্যাবসা মেরে দিবা, আয় হায়! এ তো খুব ঝামেলা হয়ে আমি যাবে। আর কি ভাই মেইনলি টার্গেট হচ্ছে কোয়ালিটি প্রোভাইড করব। যেটা অ্যাকচুয়ালি আমি মিসিং কোয়ালিটি করতেছি বাট হচ্ছে যে একটা লোয়ার প্রাইস পয়েন্ট। লোয়ার বিকজ প্রাইস এ। ৳২,০০০ তুমি যদি গ্রুপ সাবজেক্টের সব ক্লাস দাও which is probably ২০০ র মতো ক্লাস। তো দ্যাটস লাইক মানে অনেক কম টাকায় অনেক কোয়ালিটিফুল ক্লাস। মানে দ্যাটস জি ভাই। অ্যামেজিং। মানে রিস্কি বাট আলসো লাইক ভেরি অ্যামেজিং। যদি এটা মার্কেটে ক্লিক করে মানে অ্যামেজিং হবে। আসলে মানে সবার জন্য একটা বড় আর সাপোর্ট ভাইয়া হবে। সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু এখন পর্যন্ত অ্যাড রান করে হাইয়েস্ট একটা ভিডিও আমরা অ্যাড রান করেছি। বাট মানে পুরোটাই অর্গানিক। মেক্সিমামই অর্গানিক। না এডটেক মার্কেটে 80% ই আসলে অর্গানিক। অর্গানিকই চলে। এডটেক জি ভাই, মার্কেটে আসলে যে অ্যাড রান করে ব্যবসা করতে গেছে সেই ধরা খাইছে। জি ভাই। এইটা হানি নাটস না। ট্রু, ট্রু। এইটা হানি নাটস না। এইখানে আসলে ওই ওয়ার্ড অফ মাউথ এই সবাই কিনে। এখানে কিছু একটা কোর্স কিনার আগে এডুকেটেড কমিউনিটি তো। ওরা আসলে বুঝে তারপরে যাচাই করে কিনে। আর হানি নাটস না যে আরে ভাই খাইলেই শক্তি হয়ে যাবে। আরেকটা মেইন ফিচারই ভাই মিস করছিলাম। সেটা হচ্ছে আমরা কিন্তু WhatsApp সাপোর্ট গ্রুপ রেখেছি। ও নাইস। সেটা হচ্ছে স্টুডেন্টরা কোনো প্রবলেম ফেস করলো, হ্যাঁ, WhatsApp সাপোর্ট গ্রুপে এসে কোয়েশ্চেন করতে পারে। যাক এটা আমাদের খুবই ভালো একটা ডেডিকেটেড জিনিস। টিচার প্যানেল আছে, অ্যান্সার দিয়ে দেয়। এটা আমি খুবই ভালো নিজেই একটা জিনিস। অ্যান্সার দিই। কারণ স্টুডেন্টের সাথে আমি কোলাব রাখতে চাই। কারণ
এই এডটেকের একটা বড় ল্যাকিংস আমি মনে করি যে স্টুডেন্ট ইন্টারেকশনটা নাই। এক্সাক্টলি মানে সায়েন্স স্টুডেন্টের সাথে কথাই হয় না। এটা আমিও করছি যে আমার একটা আলাদা মেসেঞ্জার গ্রুপ থাকে জি, প্রত্যেকটা জি। ব্যাচের। এবং এখানে কি হয় জানো? এখানে আমি ইনফেক্ট রাতের বেলা মিম পাঠাই। আমার গ্রুপ চ্যাটে পড়াশোনা হয় না। মিম পাঠাই আমি। আমার গ্রুপ চ্যাটে মানুষজন খালি দেখবা একটু পর একটা মিম পাঠাচ্ছে। বাট দ্যা রিজন হোয়াই আই ডু দিস ইস বিকজ ওর সাথে হিউম্যান ইন্টারেকশন দরকার। ট্রু, সো ওই হিউম্যান ইন্টারেকশনটা অনেক সময় থাকে না। এর থেকে যেটা হয় কোর্স কিনে, ওয়েব অ্যাপে যায়, ক্লাস করে, লাইক ডাজন্ট ইভেন হ্যাভ দ্যা অপরচুনিটি টু টক টু দ্যা টিচার। ট্রু, ট্রু, আমি চেষ্টা করি এই জায়গাটাতে এট লিস্ট যেমন এই বছর আমার প্রচুর কষ্টও হইছে। মানে বিকজ অনেক সময় যেটা হয় এটার একটা ব্যাকল্যাশ আছে। যে স্টুডেন্ট মনে করো যে আজেইরা কোয়েশ্চেন করে। ট্রু। খুবই আজেইরা কোয়েশ্চেন করে। বাট আমাকে সেটা মেনে নিতে হয় যে লাইক রাত ১২ টার সময় আমাকে প্রশ্ন করছে, "ভাইয়া আমার ভাল লাগতেছে না কি করবা?" কি জানি। আমাকে ভাই কোয়েশ্চেন আমি করে কি জানি। যে ভাই ওয়েবসাইটে গেছি I am not a robot এটা কেন আসে? আরে ভাই এখন আমি কি বলবো? I am not a robot. কেন আসে? কেন আসে? তুমি যেহেতু রোবট না, জাস্ট টিক করো I am not a robot. ঢুকে দরকার কি তোর ঝামেলাটা I am not a robot এটা কেন আসে? আরো জিনিস আছে। মাঝে মধ্যে এরকম করে, "ভাইয়া কোথায় চলে গেল?" "আরে বাপ আমার তো কাজ আছে। আমি তো তোর সমান ছোট মানুষ না। তোর এখন বয়স ১৬-১৭ বছর। তোর তো কাজ নাই জীবনে। আমার বহুত কাজ আছে।" মেসেজ সিন করেন, মেসেজ সিন করেন। মেসেজ সিন করা চাপ। আমি যদি না থাকি অনলাইন মেসেজ সিন করেন বলে কি মেসেজ সিন করব? ট্রু। এই লজিক ওরা বুঝে না। আর হুটহাট কল দিয়ে হুটহাট কল দেয়। রাত ৩ টার সময় কল দিয়ে বলছে, "ভাইয়া কালকে পরীক্ষা আমি কিছু পারি না।" বলছি, "ওকে বেস্ট অফ লাক।" মনে করে ফোন রেখে দিছি। সো ইটস লাইক টেরিফাইং। তাও আমি হচ্ছে ভাই সাপোর্টটা দেই। কারণ সাপোর্টটা স্টুডেন্ট দিতে হয়। কারণ আমার কাছে মনে হয় সাপোর্টটা দিলে না আ মানে সাপোর্টটা দিলে আসলে ওদের অনেক হেল্প হয়। ওদের তো অনেক আমার অনেক অ্যানোয়িং লাগলেও ট্রু, I have to do this কিছু করার নাই। ট্রু, ট্রু। সো মাশাআল্লাহ তুমি যে মানে এত ডেপথ এ যে চিন্তা করছো, এইটা খুবই অ্যামেজিং। সো আমার একটা ফার্স্ট কোয়েশ্চেন গেল যে তোমার প্ল্যাটফর্মে কি ফিচারস আছে না আছে, ইউ অ্যানসার ইট অ্যামেজিংলি। সেকেন্ড কোয়েশ্চেন এখন সেটা হচ্ছে যে বাংলাদেশে তোমার কেন মনে হয় যে আসলে মানুষজন আর্টস এবং বিজনেস স্টাডিজ নিয়ে কাজ করতে চায় না? একদম honestly বলো। আমি জানি এটার পেছনে রিজনটা কি, বাট আমি তোমার কাছে শুনতে চাই। টু বি ভেরি অনেস্ট স্টুডেন্টরা আনকনসিয়াস। আচ্ছা, স্টুডেন্টরা আনকনসিয়াস। আর সেকেন্ড রিজনটা হচ্ছে ভাই মানে সত্যি কথা বলতে কোর্স সেল খুব কম হয়। মানে স্টুডেন্টরা অনলাইন প্ল্যাটফর্ম এর উপর ভরসা রাখতে কম সাহস পায়। কেন সায়েন্সে তো সবাই এখন অনলাইন প্ল্যাটফর্মে পড়তেছে। হ্যাঁ, বাট আর্টস কমার্স এর ক্ষেত্রে ব্যাচ কেন্দ্রিক স্টুডেন্টরা মেইনলি। মেইনলি ব্যাচ কেন্দ্রিক যে আ নাকি টিচারের বিষয়টা এরকম যে আসলে গ্রুপ সাবজেক্ট আর্টস কমার্স এর মানুষ পড়েই না। মানে আসলে জিনিসটা কি? অ্যাকচুয়ালি ভাইয়া এটা তো আছে ওই যে বললাম ফার্স্ট এ আনকনসিয়াস তার মানে কি? ও হচ্ছে পড়াশোনা ঠিকঠাক মতো করে না। আর ও আচ্ছা, জানেই না অ্যাকচুয়ালি কি ও কখন আসে অনলাইনে? যখন ওর পরীক্ষা মরার আগে কালকে। পানির দরকার হয়। ঠিক আছে? ওই ওই যে যে আমা আম আপনি বললেন যে মানে লাইভ ক্লাস দেখতেছে ৩৫০০ ৪০০০ ওই যে বললাম যে আমি যখন এসএসসি ফ্রিতে ভিডিও দিছি মাস্টার ক্লাসে একদিনে ১০,০০০ ভিউ। একদিনে ২০,০০০ ভিউ। কারণ কি ওই যে মরার আগে ওই যে লাগবে। মরার আগে ওদের পানি এই লাগবে। জিনিসটা এদের ঠিক এইটাই। হবে না। এটা এই জিনিসটা ঠিক এই হয় না। টেনডেন্সিটা ওদের আছে। আর সেকেন্ডলি যে জিনিসটা আমি ফিল করি সেটা হচ্ছে এডটেক প্ল্যাটফর্ম গুলার একটা সাইড হাসেল এটা। মানে ওরাও যে সেটাকে জিনিসটা ফোকাস cover করে আগায় না। হ্যাঁ, ফোকাস রাখবে না স্বাভাবিক। যেহেতু ওইভাবে সেল হয় না। আমি নিজে স্ট্রাগল করছি ১ বছর। আমি ওয়েবসাইট বিল্ড করতে আমার টাইম লেগে গেছে প্রায় ১ বছরের মতো। কারণ সেলই হয় না। সেল কিভাবে হয় না আমি তোমার যদি মানে ইনকাম না হ্যাঁ, আসে তুমি তো ইনভেস্ট করতে পারবা ইনভেস্ট না। করতে পারব না। তো এই ১ টা বছর বা ২ টা বছর যে কাজটা করছি আমি রিইনভেস্ট। গুড, গুড। যতটুকু আসছে রিইনভেস্ট, যতটুকু আসছে রিইনভেস্ট। তো এখন একটা মোটামুটি স্টেবল পজিশনে আসছি বলতে পারি। যাক মাশাআল্লাহ। সো আমরা বুঝলাম যে কেন এখন আমার 3rd কোয়েশ্চেন যেটা বাংলাদেশে তোমার কেন মনে হয় যে আর্টস এবং কমার্সের বা বিজনেস স্টাডিজ স্টুডেন্টদেরকে হেয় প্রতিপন্ন করা হয়? বাট ইটস জাস্ট আ সোশ্যাল স্টিগমা। হুম, তুমি নিজে বলছো তুমি এটা ফেস করছো। শিওর। হোয়াই ডু ইউ থিংক সো? মানে বাংলাদেশের এই আম মেন্টালিটির পিছনে কারণটা কি? এটা অ্যাকচুয়ালি একটা ট্যাবু। হুম, হুম, মানে সোশ্যাল একটা ট্যাবু যে স্টুডেন্ট ভালো ওকে সায়েন্সে দিয়ে দাও। হুম, মানে হুম। সায়েন্স বাদে কোনো অপশন নাই। আচ্ছা, আরেকটা হচ্ছে সিস্টেমেটিক ফল্ট আছে। আচ্ছা। এটা হচ্ছে আমি তো এখন অলমোস্ট মানে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ অবস্থায় আছো। পর্যায়ে। তো এমবিএ আমার লাস্ট সেমিস্টার। আচ্ছা। তো আমি যে জিনিসটা ফিল করতেছি সেটা হচ্ছে স্পেশালাইজেশনটা কম। যেমন একটা মেডিকেলের স্টুডেন্টও জানে ডাক্তার ও হবে। স্পেশালাইজড ডক্টর হবে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং সিভিল স্টুডেন্ট জানে ইঞ্জিনিয়ার, যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো একটা বিবিএ এমবিএ স্টুডেন্ট যখন মার্কেটে যায়, তখন সে দেখে অ্যাকচুয়ালি সবকিছু মিক্সড আপ। ব্যাংকেও সায়েন্স স্টুডেন্ট আসতেছে। আমি রিসেন্টলি একটা ব্যাংকের এমটিও তে ভাইবা আমার দিয়ে আসি। নিজেরই ফ্রেন্ড আছে এমটিও ব্যাংকে আমার হ্যাঁ, ডিপার্টমেন্টের। হ্যাঁ, এমটিও তে ভাইবা দিয়ে আসি। তো ওখানে মেক্সিমাম দেখলাম যে সায়েন্স স্টুডেন্ট আসছে। ইঞ্জিনিয়ার সব জায়গায়। ইঞ্জিনিয়ার সব জায়গায় ইঞ্জিনিয়ার। তো এটাও একটা রিজন যে না সায়েন্স থেকে ওরকম অপশনসটা থাকে মুভ করার। হ্যাঁ, কমার্স থেকে ওরকম অপশনসটা নাই। আরেকটা বড় একটা রিজন হচ্ছে কমার্সেও কিন্তু কিছু স্পেশালিস্ট ফিল্ড আছে। যেমন সিএ করা যায় প্রফেশনাল ডিগ্রি। সিএ, সিএমএ এই ব্যাপারগুলো ব্যাপারে হচ্ছে স্টুডেন্টরা কম জানে প্লাস গার্ডিয়ানরা কম জানে। একটা আচ্ছা। সিএ যখন তার আর্টিকেলশিপ পিরিয়ড শেষ হয়ে যাবে, অনেক টাকা তখন পায়। কিন্তু অনেক টাকা মানে পায়। একটা সিএ এর ইনকাম মাসে ৳৫,০০,০০০ র নিচে নাই। ৫ থেকে ৬ লাখ টাকা, মানে ৫ থেকে ১০ লাখ। এটা হচ্ছে যে মানে না করতে পারলেও সিএই না।
ট্রু। সিএ মানেই ৳৫,০০,০০০। হ্যাঁ, হ্যাঁ, ট্রু। আর তবে একটা মানে ব্যাকল্যাশ কি এটা কমপ্লিট করতে অনেক টাইম লাগে। ওই আমার মনে ধৈর্যটা হয় কিন্তু এটাই থাকে একটা না। প্যারা যে আসলে যেমন ফর এক্সাম্পল ডক্টর যদি কেউ হয়, ডক্টর তো মনে করো যে মানে গ্র্যাজুয়েশনের পরে আর মাসে ৳১০,০০,০০০ কামায় না। ট্রু, ট্রু। ওকেও তো পোস্ট গ্র্যাড, এফসিপিএইচ এগুলো করে সে 35-40 হয়ে যায়। সেম প্রসেস, তোমাদেরও সেম মনে করো প্রসেস, সিএ হইতে 32-33 হয়ে সেম যায়। যদি প্রসেস। কেউ তার সব সিএ ফার্স্ট হুম, অ্যাটেম্পট এ ক্লিয়ার করে। সো ওই সমস্যা একই যে ট্রু। আসলে ইনকামটা শুরু হয় অনেক লেটে। দ্যাট আর ক্যান বি আ বিগ আরেকটা রিজন। প্রবলেম হচ্ছে ভাইয়া কমার্সের যে ক্যারিয়ার ফিল্ড আছে, এইটা সম্পর্কে গার্ডিয়ান, স্টুডেন্ট কেউই অবগত না। কিন্তু ইফ আই এম বিং ভেরি অনেস্ট হ্যাঁ, আমি এটা অন ক্যামেরাই বলতে চাই। বাংলাদেশে কিন্তু মেজরিটি কাজ কর্পোরেট গুলা বলো বা অন্য জায়গায় এগুলো আসলে অপারেশনাল কাজ-কারবার। ট্রু, ট্রু, অপারেশনাল কাজ-কারবারে তো দিন শেষে আসলে মানে কমার্সের স্টুডেন্টদেরই বেশি প্রায়োরিটি পাওয়ার কথা। মানে বাংলাদেশ শুড বি আ ল্যান্ড অফ বিবিএস বিকজ ট্রু, বাংলাদেশে অ্যাকচুয়ালি আমরা স্পেশালাইজ কোন কাজ করিই না। ট্রু। সবই জগা-খিচুড়ি টাইপের কাজ। প্রত্যেকটা মানে যেগুলো হচ্ছে যে মনে করো কার্যক্রম আছে। এখানে যেগুলো স্পেশালাইজ ফিল্ড সেখানে তো আসলে ডিমান্ড অনেক কম। দ্যাটস দ্যা রিজন ওয়াই বুয়েট থেকে কুয়েট থেকে সবাই জাস্ট বাইরে চলে বাইরে যাচ্ছে। চলে গেছে। সো বাট মানে বাংলাদেশের বেশিরভাগ জব তো আসলে দিন শেষে জেনেরিক এবং সেখানে তো বিবিএ দেরই হচ্ছে প্রাধান্য পাওয়ার কথা। তাইলে বাংলাদেশের মানুষ বিবিএ কেন পড়বে না? মানে এটাই তো হওয়ার কথা বেশি, বিবিএ বেশি। মেইনলি কিন্তু আপনি দেখবেন যে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে সবাই একটা এমবিএ ডিগ্রি হ্যাঁ, নিচ্ছে। অনেকে নেয়, অনেকে নেয়। এমবিএ করে তারপরে হচ্ছে প্রফেশনাল সাইডে ঢুকে যাচ্ছে। কিন্তু মানে একটা স্টুডেন্টের এই বিবিএ যে জায়গাটা পর্যন্ত আসতেই তো একটা নলেজ দরকার যে না আমি এটার পরে এই ক্যারিয়ারে আমার অপরচুনিটিস হুম, আছে। হুম, বাট হুম, ওইটারই একটা অ্যাম্বিগুইটি আছে। যে আমি হুম। কোথায় যাবো এটার ব্যাপারে আমি ক্লিয়ার না। তো একটা কমার্স স্টুডেন্টকে আপনি জিজ্ঞেস করবেন যে তুমি কি হবা? ও বলবে আমি সিএ হব। বাট সিএ কোথা থেকে হয়? মানে ওই কিভাবে প্রসেস হয় জানে না। প্রসেসটাই জানে না। বা কেন হবে এটাকে আপনি জিজ্ঞেস করেন, ও বলতে পারবে না যে আমি কেন সিএ হব। ও হুম। জাস্ট শুনছে যে সিএ তে অনেক টাকা ৳৫,০০,০০০ ইনকাম করা যায়। এজন্য সিএ হবে। বাংলাদেশে যেকোনো মানুষ ডাক্তার হয়। হ্যাঁ, ওইটাই। দিন শেষে ওইটাই। আ তো এটা অ্যাকচুয়ালি আমাদেরও ব্যর্থতা যে আমরা ওইভাবে স্টুডেন্টদেরকে জানাতে পারিনি যে ক্যারিয়ার ফিল্ডটা কিরকম আছে। তো আমার ফার্স্ট যে ভিডিওটা ভালো হিট হয় সেটা হচ্ছে কমার্সের ক্যারিয়ার অপরচুনিটি। ওটা মানে হালকেস্টাইন থেকে যখন দিয়েছিলাম, এখন তো ১,০০,০০০ ক্রস করে গেছে। মাশাআল্লাহ। ১,১৩,০০০ ভিউ বাহ! এখন বাহ! কারেন্টলি। YouTube হ্যাঁ। একটা আরো কিন্তু অনেক। হ্যাঁ, আর কারেন্টলি হচ্ছে আমার আর্টসকম থেকেও ভিডিও আছে কমার্সের ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে। তো আমি ফার্স্ট স্টুডেন্টদেরকে জানাতে চাই যে কমার্স থেকে ক্যারিয়ার ফিল্ডটা অ্যাকচুয়ালি কেমন? আর আপনি যদি LinkedIn এ যান যেকোনো জায়গায় যদি রিকোয়ারমেন্ট সেকশনটা দেখেন, দেখবেন বিবিএ, এমবিএ চাচ্ছে। হুম, হুম, হুম। মেক্সিমাম ক্ষেত্রে বিবিএ, এমবিএ চাচ্ছে। না বিবিএমবিএর কিন্তু মানে একটা বড় মার্কেট আছে। এটা ট্রু। ট্রু। বড় মার্কেট আছে। আর বাংলাদেশের কর্পোরেট সেক্টরটা চলতেছে কিন্তু মানে বিবিএ, এমবিএ হ্যাঁ, প্লাস পুরাটাই, অপারেশনাল পুরাটাই। সাইডে। অপারেশন সাইডে পুরাটাই এটাই অপারেশনাল চলতেছে। পুরোটা চলতেছে। আর আরেকটা বড় রিজন আমি বলব যে আ বিসিএস এর প্রতি একটা তাদের যে ওভার যে একটা গ্লোরিফিকেশন। রিলায়েবিলিটি হ্যাঁ, তো এটার জন্য হচ্ছে কি যে কমার্স থেকে যে আলাদা সেক্টরে যাওয়া যায় এই মানে টেনডেন্সি থেকেই বের হয়ে আসতেছে স্টুডেন্টরা। ইফ আই এম বিং অনেস্ট আমি শ্রীলঙ্কা যখন ঘুরতে গেছি, তো শ্রীলঙ্কাতে এরকম কোচিং কালচার আছে বুঝছো? হুম, সো আমি রাস্তায় দেখতেছিলাম যে আমি তো শ্রীলঙ্কার প্রায় ৭ টা আম স ইয়া ঘুরে আসছি, স্টেট ঘুরে আসছি। স্টেট না ওরা আরকি ৭ টা শহর টাইপের বলে বা শহর বা জেলা বলে। সো নুয়েরেলিয়া গেছি, এল্লা গেছি, সব জায়গায় গেছি। সব জায়গায়ই কলাম্বো গেছি। ওদের না আর্টস এর যে সাবজেক্ট গুলা আছে ওগুলার টিচারদের ডিমান্ড বেশি আমি এটা বুঝছি। তুমি বিশ্বাস করো আমি যে ১০ টা জিওগ্রাফি টিচারের হচ্ছে যে দেখি, পোস্টার দেখি, একটা দেখছি ফিজিক্সের। সো আমি যখন বুঝলাম যে ওই জায়গায় আসলে না ঘটনা কিছুটা উল্টা। ওরা সায়েন্স এ অত বেশি ফোকাস করে না। ওরা রাদার আর্টস কমার্স এ বেশি ফোকাস করে এবং which makes sense. মেক সেন্স এই কারণে বিকজ আমার কাছে মনে হচ্ছে শ্রীলঙ্কা ইস a কান্ট্রি যারা কিনা পর্যটন শিল্প এবং মনে করো চা হচ্ছে মানে কি হুম। বলে এটাকে চা শিল্প এগুলোর উপর ডিপেন্ডেন্ট। সো ওদের দেশে আসলে ইঞ্জিনিয়ারদের অত কাজও নাই। এটা ওরা নিজেরাও জানে। অ্যান্ড দ্যাটস ওয়াই ওরা তো ইনভেস্ট করেও না। বাট আমি জানি না বাংলাদেশে একমাত্র মিসম্যাচ যেখানে মানে ইউ ওয়ান্ট ইউর কিড টু গো টু বুয়েট But then you also don't want him to work in Bangladesh. ট্রু। Makes no sense to be আর honest. মেক্সিমামই আমার দেখা বুয়েট থেকে যারা গ্র্যাজুয়েশন করেছে বাইরে চলে গেছে। এটা বাইরে ট্রু। চলে এটা আমি নিজেই তো জানি আসলে যে আসলে মনে করো যে আমার ডিপার্টমেন্ট থেকে কয়জন বের হইছে, কয়জন কোথায় যাচ্ছে আমার কাছে পুরা লিস্ট আছে। অ্যান্ড এটা ট্রু। ওই যে মাঝে মধ্যে আমি বিভিন্ন Facebook পোস্ট দেখি না? যে হচ্ছে যে বুয়েটে পড়ে আপনার দেশের জন্য কি করলেন? honestly কিছু করি নাই। মানে it sounds sad but it is true. ডিপ্লোমা যারা করছে তাদের সাথে যুদ্ধ করি খালি বসে। এই জায়গায় এটা নিয়ে বিশাল ডিবেট আছে। এটা এখন বললে হচ্ছে আমি ২ সাইড থেকে মাইর খাবো। আমি এটা বলতেই পারব না। কন্ট্রোভার্সিয়াল কোন হয়ে কন্ট্রোভার্সি তে আমি যাব না। আগামী ১ বছর কোন কন্ট্রোভার্সি। আগামী ১ বছর আমি ভালো কথা বলব। ১ বছর পর কন্ট্রোভার্সি হবে। বাইরে যাওয়ার আগে বাইরে যাওয়ার আগে। তখন সব ঝামেলা করব। তখন ঝামেলা হবে। আচ্ছা, মুগ্ধ তোমার সাথে অনেক আলোচনা হইলো। আর্টস, কমার্স এর প্রবলেমস গুলো নিয়ে, ক্যারিয়ার অপরচুনিটিস নিয়ে, কেন তারা এই অবস্থায়, তোমার প্ল্যাটফর্মে আলোচনা হইলো। এখন আমি তোমার জাস্ট একটা জিনিস নিয়ে আলোচনা করতে চাই। আর্টস, কমার্স এর বইও তো অনেক কম। জি ভাই। ওরা তাহলে বই-টই কি করতে পারে? মানে এই ব্যাপারে তোমার কোন উদ্যোগ আছে কিনা? অ্যাকচুয়ালি ভাইয়া আমি অলরেডি আ কিছু প্ল্যাটফর্ম এর জন্য বই লিখে দিয়েছি। যেমন? অলরেডি
বন্দি পাঠশালার জন্য একটা কোয়েশ্চেন ব্যাংক ও ওখানে লিখে তোমার লেখা? হ্যাঁ, আমার লেখা। আরে নাইস। কোয়েশ্চেন ব্যাংক দেখছো রিসেন্টলি সব আমি জায়গায় আমরা লিখে ভাই ব্রাদার রে। জি ভাই। ওইটা আমার লেখা আর হচ্ছে হালকেনস্টাইন আমার ২ টা বই আছে। মাশাআল্লাহ। প্লাস হচ্ছে এখন আমার হুম, আর্টস কম থেকে আমি কারেন্টলি একটা বই নামাবো অ্যাকাউন্টিং এর উপর। যে নাইস। যে অ্যাকাউন্টিং কোন ম্যাথ গুলো ওদের করে যাওয়া উচিত, কোন টাইপের উপর ওদের ফোকাস দেওয়া উচিত। খুবই তো অ্যামেজিং। আমরা হচ্ছে এনালাইসিস বেসড মানে যে কাজটা আমরা কোর্সে করেছি, ওই কাজটা সেম কাজটা আমরা বইয়ে করব। যে মাশাআল্লাহ। এনালাইসিস বেসড কোন জিনিসটা পড়া উচিত স্টুডেন্টদের জন্য এক্সামের আগে একটা ভরসার জায়গা পায়। তো আমাদের আরো অনেক প্ল্যান আছে। তো আমরা আর্টস কম থেকে বই, কোর্স, আর্টস কমার্সের স্টুডেন্টদের জন্য যা পসিবল সবকিছু আমরা রেডি করব ইনশাআল্লাহ। এটাই আমাদের গোল, এটাই আমাদের ভিশন। যাক মাশাআল্লাহ মানে মুগ্ধ তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আসলে উদ্যোগটা নিয়েছো। কারণ জেনারেলি আমি যেটা দেখেছি আর্টস এবং কমার্স থেকে যারা বের হয় এবং যারা এডটেক মার্কেটে থাকে তারা ইংলিশ বা বাংলায় পড়ায়। শিওর, খুব রেয়ার অ্যাকাউন্টিং এট বেস্ট। বাট এর বাইরে তারা আসলে বিয়ন্ড চিন্তাটা করে না। কমার্সে চিন্তা তাও করলে আর্টসে একেবারেই চিন্তা করে না। আমি দেখলাম তোমাদের আর্টসের উপর ডেডিকেটেড ক্লাসেস আছে। মানে মনোবিজ্ঞানের উপর ডেডিকেটেড ক্লাস শিওর। আছে। সো অ্যামেজিং। তোমাকে এই উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ এবং তোমার কোর্সের যে প্রাইসটা আছে এটা মানে আসলে খুবই অ্যাফোর্ডেবল। মানে শিওর। এই প্রাইসে তুমি যদি সব সাবজেক্ট পাও মানে মনে করো যে তোমার জাস্ট একটা সাবজেক্টই লাগবে। তাও না worth it কারণ তুমি ৳২,০০০ য় তুমি এটলিস্ট একটা সাবজেক্টের তো ফুল বছরের পড়া তুমি পড়তেই পারো। আর আপনার যদি আপনি যেকোনো জায়গায় প্রাইভেট পড়েন, ওখানে তো ৳১,০০০ করে পার মান্থ দেওয়া লাগে। আরো বেশি দেওয়া লাগে। মানে পার আমি মান্থ এমন অ্যাকাউন্টিং টিচারও চিনি আমি পার মান্থ ৳২,০০০ ও নেয়। সর্বনিম্ন হ্যাঁ, হ্যাঁ, করলাম হ্যাঁ। ১,০০০। ঢাকা শহরে তো ৳২,০০০ নেয়। ১২ মাসেও ১২,০০০ খরচ করতে পারতেছে। মানে খরচ করতো। করতে হয়ও। হুম, হুম, হুম। এই আরকি। সো স্টুডেন্টরা অ্যামেজিং তুমি এই উদ্যোগটা নিয়েছো। তো সবাই হচ্ছে যে artscom.com এ চলে যেতে পারো। যেয়ে ওদের সকল কোর্সেস গুলো ভিজিট করতে পারো, ওর উদ্যোগগুলো দেখতে পারো। আম এবং আই গেস ওকে তোমাদের থ্যাংকস জানানো উচিত। যারা আর্টস এবং মানে বিজনেস স্টাডিজ এর আছো। কারণ ও আসলে যে পরিমাণ তোমাদের জন্য কাজ করেছে সেটা আ অ্যামেজিং। এখন তোমাকে কয়েকটা প্রশ্ন করি, হ্যাঁ? জি ভাই, মজার প্রশ্ন করি। জি এই ভাই। হালকেনস্টাইন থেকে তোমাকে বের করছে কেন? ওহ ওহ শিট! বলো তো? অ্যাকচুয়ালি ভাই বের করছে। আনাস ভাইয়ের আমাকে পছন্দ বের করে দিছে না, তোমাকে না? টু ভেরি অনেস্ট ভাই হালকেনস্টাইন থেকে মানে আমাকে বের করেনি। টু বি ভেরি অনেস্ট আমি একটু টাইম চেয়েছিলাম আনাস ভাইয়ের কাছে যে, "ভাই আ আমি একটু নিজে কিছু করতে চাই। হুম, হুম, হুম। তো আমাকে একটু অপরচুনিটিটা দেন।" তো ভাই বলতেছে, "তুমি থাকো এখানে সমস্যা নাই।" তো আমি অ্যাকচুয়ালি ওই সেম টাইমে বন্দি পাঠশালা থেকে আমাকে অফার করা হয় হুম, হুম, যেতে। হুম। একবার ভাবতেছিলাম চলে যাবো যেখানে আচ্ছা, তানভীর ভাই, আচ্ছা। কাব্য ভাইয়ের মতো এরকম আ মানুষজন আছে। মানে মানুষজন আছে। মানে একটা টিম আর আমি যখন অফিসে গেছি খুবই ভালো। মানে হ্যাঁ, একটা টিম বন্দিবাসার অফিস স্পিরিট এনভায়রনমেন্ট ইস হ্যাঁ, ভেরি গুড। টিম স্পিরিট ছিল। অফিস এনভায়রনমেন্ট ভালো। ভালো টিম স্পিরিট ছিল। তো ওভারঅল আমার মনে হইছে যে থাক মানে কোনটাতেই না যে নিজে কিছু শুরু করি, ট্রাই করি। ওইখান থেকে আরকি যাক আর্টস মাশাআল্লাহ। কমার্স স্টুডেন্টদের জন্য কিছু করা। আচ্ছা। আর দিন শেষে ভাই নিজের ফ্রিডমটা অ্যাকচুয়ালি ইম্পোর্টেন্ট। তো আমি আনাস ভাইয়ের প্রতি গ্রেটফুল যে আমাকে অ্যাকচুয়ালি অপরচুনিটিটা আমাকে দিয়েছেন যে না নিজে অনেক কিছু কিছু শিখতো। করো। মানে ফর অনেক এক্সাম্পল কিছু এই যে শিখছি। ফার্স্ট এ গেলে যে হোঁচটগুলা খাইতা, টু ভেরি জাস্ট বিকজ তুমি আরেক জায়গা থেকে কাজ করে আসছো, শিখছো, দেখছো ট্রু, কিভাবে একটা অপারেশনস চলে। ট্রু। আমার কাছে ওই নলেজটা নিয়ে একটা জিনিস স্টার্ট করা অনেক ইম্পোর্টেন্ট। এবং আমি সবসময় এটা বলি যে মানুষটা তোমাকে লাইফের ফার্স্ট সুযোগটা দেয়, যে বেসটা ক্রিয়েট করে দেয়, তাকে কাছে অলওয়েজ গ্রেটফুল থাকতে আর হয়। সত্যি কথা বলতে ভাই মানে I was nothing ১ম এ 10 মিনিট স্কুলে কাজ করেছি কিন্তু কনটেন্ট টিমে। হুম, হুম, হুম। তারপরে টিচার হিসেবে না আরকি। হ্যাঁ, হালকেনস্টাইন এসেছি। তো শুরুর দিকে যখন আমি ফার্স্ট ডেমো ক্লাসটা দিতে যাই, তখন হচ্ছে আমার আ খুবই নার্ভাসনেস হিট করে। হুম, হুম, হুম। তো আনাস ভাই বলছিল, "নার্ভাস হওয়ার কিছু নাই।" মানে আমাকে প্রপার গাইডলাইনটা দেয়। তো সেখান থেকে আমি আস্তে কনফিডেন্স পাই। তারপরে আনাস ভাই একদিন আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলে যে, "মুগ্ধ তোমার মধ্যে পটেনশিয়ালটা আছে। আর্টস কমার্সে কিন্তু এখনো অনেক বড় মার্কেট গ্যাপ। হুম, তুমি মার্কেটটা তৈরি করো। হুম, হুম, তুমি ভালো কিছু করতে পারবা।" হুম, হুম, তো তারপরে নরমাল টিচার থেকে আস্তে সেগমেন্ট হেড, তারপরে তো ফুল বিজনেস সেগমেন্টটা সামলালাম ৩ বছর ধরে। হুম, হুম। কিভাবে কি করতে হয় ভাই নিজে হাতে আমাকে মার্কেটিং শিখিয়েছে। তো আমি অ্যাকচুয়ালি আনাস ভাইয়ের প্রতি গ্রেটফুল। আমার যে এডটেক জার্নি সেটার হাতে করি অ্যাকচুয়ালি আনাস ভাইয়ের হাত ধরেই। যাক আর মাশাআল্লাহ। মানে আনাস ভাইকে থ্যাংকস কোনদিন অ্যাকচুয়ালি ওইভাবে অন ক্যামেরায় আনাস ভাইকে থ্যাংকস জানানো হয় নাই কোনদিন। বাট এটার পিছনে কারণ আছে। আমি যখন হালকেনস্টাইন থেকে মানে বের তো হয়ে আসিনি। মানে একটা মিউচুয়াল মানে গোল্ডেন হ্যান্ডশেক ছিল আরকি। তো আমি যখন হালকেনস্টাইন থেকে চলে এসেছিলাম তখন হচ্ছে আনাস ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল। তো ভাই বলল, "দেখো মুগ্ধ যাই করো প্রপার সার্ভিস দিয়ে করো।" হ্যাঁ? আর আর্টস কমার্স স্টুডেন্টদের কিন্তু অনেক বড় একটা ল্যাকিংস আছে। তো যাই করো প্রপার সার্ভিস দিয়ে করো। কারণ হালকেনস্টাইন থেকে যারাই বের হইছে প্রত্যেকে আমার নাম ডুবাইছে। প্রত্যেকে প্রতারণা গ্রুপে এন্ড আপ হয়ে গেছে। তো তুমি প্রতারণা গ্রুপে এন্ড আপ হইও না, আমার নামটা ডুবাইয়া যাক দাও। এখন আমি প্রতারণার গ্রুপে ঠিক যাই। আছে? আমি প্রতারণার এটাই ভাই। গ্রুপে এই ভাই, পর্যন্ত আমাকে কেউ I think গালি you দেয় are নাই। proud of me. যাক বেঁচে গেছি। তো এটার জন্য আমি এই ২ বছর ওয়েট করছি যে অ্যাকচুয়ালি আমি যেটা শুরু করছি, ওইটা আমি সারভাইভ করতে পারবো কিনা।
হুম, হুম, আর হুম। সেকেন্ড থিং হচ্ছে ধৈর্যটা ইম্পোর্টেন্ট। হ্যাঁ, সেকেন্ড থিং হচ্ছে আমি প্রতারণা গ্রুপে এন্ড আপ হবো কিনা। তবে দুঃখের বিষয় হচ্ছে আমি প্রতারণা গ্রুপে এন্ড আপ হইছি, বাট ইন এ পজিটিভ ওয়ে। প্রতারণা গ্রুপে একটা পোস্ট আসছিল যে কমার্সের জন্য কোন কোর্সটা বেস্ট হবে। আচ্ছা, এটা না প্রতারণা গ্রুপ না রেখে দেন কোর্স রিভিউ গ্রুপ রাখেন। কোর্স এটা তো আসলে কোনো প্রতারণা গ্রুপ আর নাই। ট্রু, মানে প্রতারণা তো আর হচ্ছে না। ট্রু এখন সবাই কোর্স রিভিউ করে কোর্স এটাতে। রিভিউ করে। সো আসলে দিন শেষে এবং কোর্স রিভিউ আসলে এটা না I'll be very honest, প্রতারণা গ্রুপ না, এটা আসলে মনে করেন একটা ডেডিকেটেড প্ল্যাটফর্মের গ্রুপ। I know ভাই, I know ওইখানে ওরাই পোস্ট দেয়, ওরাই কমেন্ট করে। ট্রু, ট্রু। প্রত্যেকটা কমেন্ট যারা করে সবার প্রোফাইল লক। এত মজার একটা জিনিস। আর মানে পুরা এন্টায়ার জিনিসটা যে মেড আপ, এটা এখনো স্টুডেন্টরা বুঝে না, এটা আমার অবাক লাগে যে ইটস মেড আপ থিং। মেড আপ ওইখানে ওরাই পোস্ট দেয়। পোস্ট তো দেয় অ্যানোনিমাস ভাবে। কে পোস্ট দিছে কেউ জানে না। আবার যারা কমেন্ট করে ওরা হচ্ছে যে সব প্রোফাইল লক করা। ওরা নিজেদেরই প্রোফাইল নিজেরা খেলতেছে। লাইক নিজেরাই পাস এটা করা। কিন্তু ভাই স্টুডেন্টরা জানে না। জানে না কেন আমি বুঝি না। মানে you don't have to be very smart. You just have to have a patience of 10 seconds. জাস্ট ঠিক আছে, যারা কমেন্ট করছে একটু প্রোফাইল গুলো দেখে সবগুলো লক করা। বুঝাই যাচ্ছে এগুলা সব হচ্ছে যে অচেনা শহর, অচেনা শহর অচেনা শহর কমেন্ট করতেছে অমুক ভাই পড়াইতে পারে না। করি। মানে why would you trust অচেনা শহর? Why would you trust someone যে কিনা তার অ্যাকাউন্টের নাম রাখছে নীলপরি? মানে নীলপরিকে যে এখনো ট্রাস্ট করে একটা কোর্স কেনার জন্য, ওর তো লাইফে ডুবা উচিত। কেন ডুববে না ও জীবনে? তো এরকম আরকি ফানি ব্যাপার-স্যাপার ঘটে। তো প্রতারণা গ্রুপে পোস্ট হয়েছে যে কমার্স থেকে কোন কোর্স আচ্ছা। ভালো। তো দেখলাম আমার স্টুডেন্টরা নিজেরাই যে কমেন্ট করে দিচ্ছে আর্টস যাক কমার্স। মাশাআল্লাহ ভালো। প্রতারণা গ্রুপে আল্টিমেটলি এন্ড আপ হয়েছে ভাই ইন আ পজিটিভ ওয়ে। আচ্ছা, আমি সবসময় এটা সবাইকে সুযোগ দেই যে পডকাস্টের শেষে একটা কোয়েশ্চেন সে আমাকে করতে পারবে। বিকজ আমি সারাক্ষণ সবাইকে জ্বালাইতে থাকি। এই যে তোমাকে জ্বালাইলাম, হালকেনস্টাইন কেন তোমাকে বের করে দিছে? এরকম হচ্ছে যে আমি সবাইকে জ্বালাই। সো আমি তোমাকে একটা সুযোগ দিব, তুমি এখন আমাকে জ্বালাইতে পারো। ওয়ান কোয়েশ্চেন ফ্রম ইউর সাইড যেটা তুমি আমার কাছে জানতে। আপনাকে কেন বের করে দিছে? আমাকে বের করে দেয় নাই। এটাও সেইম ইস্যু। আমি আসলে মিউচুয়ালি এখান থেকে বের হয়ে আসছি। আমার বের হয়ে আসার পিছনে এখানে আম যেটা প্রাইমারি রিজন সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি বাইরে চলে যেতে চাচ্ছি। সো ওইটা যাওয়ার জন্য হচ্ছে যে প্রসেস শুরু করা লাগতো। হালকেনস্টাইন ইস আ বিগ মানে বিগ রেসপনসিবিলিটি। আমি তখন সেগমেন্ট হেড ছিলাম। সো এই আমার কাছে মনে হয়েছে ওই সময় যদি আমি মুভ না করি, আমি এটাতে ফোকাস করতে পারব না। এবং অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার যেমন ডিসেম্বরে একটা পেপার পাবলিশ হওয়ার কথা। সো এটার পেছনে কাজ করতে হইছে অনেক। লাইক সায়েন্স ল্যাব দৌড়াইতে হইছে। অ্যান্ড ইটস আ ভেরি টায়ারসাম থিং। আমার কাছে মনে হচ্ছে আমি ২ টা একসাথে সামলাইতে পারতাম না। আর সো ওভারঅল ওইগুলাই। এখনো বাইরে যাবো কিনা সিউর না। বিকজ বাইরের অবস্থা একটু বাজে হয়ে গেছে। ইফ আই বিং ভেরি অনেস্ট, আমি এটা মানুষজনকে অন ক্যামেরা বলে লাভ নাই। মানুষজন বুঝবে না। মানুষজন হচ্ছে যে পাগল। বলতে আমি যেন বুঝাইতেও চাই না। বাট বাইরের অপরচুনিটি আগে যেরকম ছিল তার থেকে স্লিম হইছে এবং ঝামেলা হওয়া শুরু হইছে। আগের মতো ইজি নাই বাইরে যাওয়াটা। বাইরে যাওয়াটা ইজি হইলো বুয়েটিয়ানদের জন্য। সারভাইভাল ইস বিকামিং টাফার। দ্য ইকোনমি ইস অ্যাকচুয়ালি বিকামিং টাফার। সো আমাকে এখন হচ্ছে ম্যাথটা করতে হচ্ছে যাওয়া উচিত না কিনা। আমি এখনো সিউর না। বাট তখন আরকি আমি I was very determined যে আমি অ্যাকচুয়ালি বাইরে চলে যাবো। সো এজন্য আসলে বের হয়ে আসা যে ঠিক আছে, I need to do something on my own. আর বের হয়ে আসার পরে আমি কিন্তু বেসিক্যালি জাস্ট নিজের অফলাইন ব্যাচেই ফোকাস করছি। কনটেন্ট ক্রিয়েশন তো আমার আসলে আগে থেকেই ছিল। তোমরা জানো এটা তো নতুন না। আর হচ্ছে তখন আমি জাস্ট হচ্ছে 9-10 টা আরকি আলাদা করে নামাইছি। 9-10 এ আমি এত সাড়া পাবো আমি বুঝি না। যেমন 9-10 আমার এই বছরই স্টুডেন্ট ছিল প্রায় ৮০০ র মতো, which is good. গিভেন আমি একা মাত্র নামছি। সো এবং এখন আমি দেখলাম যেটা মানে বিভিন্ন প্ল্যাটফর্মের গ্রুপগুলোতে মানুষজন পোস্ট করতেছে ইওর টপ চ্যানেল। সবগুলাতে আমার চ্যানেলটা কমন, which I never thought. বিকজ দেখো আমি এর থেকে নামছি কিন্তু মানে নিজের প্ল্যাটফর্ম আর নিজের নাম নিয়ে নামছি কিন্তু ২ বছরও হয় নাই। সেখানে মনে করো হালকেনস্টাইন ৬ বছরের জার্নি। তাদের প্রায় ৬.৫ লাখ সাবস্ক্রাইবার। ফাহাদ টিউটোরিয়ালের সাবস্ক্রাইবার ১ মিলিয়নের কাছাকাছি। 10 মিনিট স্কুলের তো আল্লাহই জানে কত হাজার গ্রুপ আছে। আম এসিএস এর নিজেদের গ্রুপ এবং নিজেদের টিচার প্রত্যেকেরই মনে করো যদি আমি সবগুলা মিলাই, ওদের নিজেদের ৩ মিলিয়ন সাবস্ক্রাইবার। সো I have to compete with them for the digital space. তো সেখানেও যে আমি ডিজিটাল স্পেসটা পাচ্ছি স্টুডেন্টদের কাছে, আমি এটা ভাবি নাই যে আমি পাবো। সো সামহাউ আরকি ক্লিকড অ্যান্ড হচ্ছে যে তারপরে আমার নিজের মানে এটা মনে হইতে পারে যে অনেক প্ল্যান করে মনে হয় নিজের কিছু একটা বানাইছে, এমন কিছু না। ইটস জাস্ট ইট টার্নড আউট আরকি দ্যাট ওয়ে। সো তারপরে হচ্ছে যে এখন আস্তে দেখা যাক কি করি। বাট আমি টু বি অনেস্ট হচ্ছে আমাকে ওই যে সেম কথা বের করে দেয় নাই। আমি আসলে মিউচুয়ালি বের হয়ে আসছিলাম। যদিও ভাই এটা ফান করে কোয়েশ্চেনটা করছিলাম। বাট আমি যদি একটু এড করি, আমার রিজনটাও কিন্তু ভাইয়া সেম ছিল। হুম, হুম, হুম। মানে পার্সোনাল রিজন এর জন্য। তখন আমি অ্যাকচুয়ালি একটু ক্যারিয়ারের দিকে ভাবতেছিলাম যে কি করা যায়। আমি একটু মানে পেট্রো বাংলার দিকে এডি এই টাইপ পজিশন বুঝছি। গুলার জন্য আমি প্রিপারেশন নিবো। তো আমি অ্যাকচুয়ালি সত্য কথা বলতে ক্যারিয়ারের জন্যই পজটা নিছিলাম। বাট পরবর্তীতে মনে হইছে যে যেহেতু আমি এই সেক্টরে মানে লং টাইম ধরে আছি এবং আর্টস এবং কমার্সের স্টুডেন্ট আমার উপর ভরসা রাখে। হুম, আমাকে পার্সোনালি মেসেজ দেয় যে, "ভাই আপনার ভিডিও মিস করি। হুম, 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 আপনি হুম, ভাই ভিডিও কেন দেন না?" হুম, হুম, হুম। তখন আমার মনে হইছে যে অ্যাকচুয়ালি ভিডিও দেওয়া যায়। ওদেরকে হেল্প করা যায়। ট্রু। তো তখন অ্যাকচুয়ালি আমি আ ডিলেমায় ছিলাম যে which side should I pick? আচ্ছা। হালকেনস্টাইনে আমি রিটেইন করব? নাকি বন্দি পাঠশালায় যাব? নতুন একটা
মানে টিমের সাথে এড হব নাকি নিজে কিছু শুরু করব। হুম। বাট আমি অ্যাকচুয়ালি সত্য কথা বন্দি পাঠশালায় যাওয়ার জন্য সেকেন্ড থট দিছিলাম। যেহেতু এত সুন্দর একটা টিম, কাব্য ভাই, তারপর হচ্ছে তানভীর ভাইয়ের মতো মানুষজন ওখানে আছে। অনেক কিছু নতুন কিছু শিখতে পারতাম। আর হালকেনস্টাইন থেকেও আমি অনেক কিছু শিখছি। যা শিখছি আনাস ভাইয়ের কাছ থেকেই শিখছি। তো আনাস ভাই বাদে ওখানে কেউ মানে সিনিয়র অনেকেই ছিল। বাট আনাস ভাই আমাকে পার্সোনালি গাইড করতো আরকি ওখানে। যা শিখছি বসে ফ্লোরে বসে ভাইয়ের ক্লাসগুলা দেখতাম। কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে হুক করতে হয়। হুম, হুম, হুম। এগুলো আনাস না, ভাইয়ের কাছ আনাস থেকে ইজ আ শিখেছি। মার্কেটিং জিনিয়াস, নো ডাউট অন ট্রু, দ্যাট। ট্রু। এটা একদম ট্রু। ওইটা আনাস ভাইয়ের কাছ থেকেই শিখেছিলাম। তো তারপরে চিন্তা করলাম যে না নিজে কিছু করি। কারণ হচ্ছে আমি যদি আ হালকেনস্টাইন ছেড়ে বন্দি পাঠশালায় যাই, তাহলে অ্যাকচুয়ালি আনাস ভাইয়ের প্রতি এটা ইনজাস্টিস হবে। কারণ আনাস ভাই আমাকে হোল্ড করে রাখতে চাইছিল। এটা আমি অন ঠিক আছে? ক্যামেরা বলি, আমাকে অনেক জায়গায় অফার করছে, আমি যাই নাই। ট্রু। তো আমি অ্যাকচুয়ালি আ মানে যা করব নিজে করব। আর যদি ব্যাক করি কোনদিন হালকেনস্টাইনে ব্যাক করব। ঠিক আছে, ঠিক এটা আছে? একটা মানে যদি কোনদিন ব্যাক করি গ্রেটফুলনেস আরকি। আউট অফ গ্রেটফুলনেস এর জন্য, গ্রেটফুলনেস। আউট অফ গ্রেটফুলনেস আর কিছুই না। তো এইজন্য আরকি আলাদা একটা জার্নি। আমি তোকে যে একটা অনেস্ট কথা ওদেরকে বলি, সেটা হচ্ছে যে অনেক সময় যারা এডুটেক এর টিচারদেরকে দেখে ওরা মনে করে ইটস জাস্ট আ টিচার। জাস্ট হচ্ছে পড়াচ্ছে অনলাইনে। দে কম্পেয়ার ইট উইথ সামওয়ান যে কিনা হচ্ছে কোচিং এ পড়াচ্ছে। আমি অফলাইন, অনলাইন ২ জায়গায় পড়াই। আমার কারেন্টলি অফলাইন এর স্টুডেন্ট আছে ৬০০ র মতো। হুইচ ইস গুড। বাংলাদেশে ঢাকা শহরে ৬০০ স্টুডেন্ট অফলাইনে পড়ানো ইস a হিউজ থিং। ড্রিম ম্যান, ড্রিম। ৬০০ স্টুডেন্ট অফলাইনে পড়ানো ইস a ভেরি বিগ চ্যালেঞ্জ অ্যাজ ওয়েল। গিভেন হচ্ছে আমি আইসিটি পড়াই। আইসিটি তে এত স্টুডেন্ট হওয়া খুবই কঠিন। 9-10 এ ফিজিক্স আবার ভালো পড়াই। সো মোটামুটি মিলায় হচ্ছে ভালো। এখন the reason why I'm telling you this is because অফলাইনের গেমটা এবং অনলাইনের গেমটা আলাদা। অফলাইনে I'm just a teacher. অনলাইনে I'm an entrepreneur. আমাকে টেকনিক্যালি অনলাইনের মার্কেটিং দেখতে হয়, ফাইন্যান্সেস দেখতে হয়, অপারেশনস দেখতে হয়। আমাকে হচ্ছে অনলাইনের পুরা এন্টায়ার হচ্ছে যে ক্যামেরার স্পেকস জানতে হয়। আমাকে নাম কি টেক জানতে হয়। ও ওয়েবসাইটের সবকিছু জিনিসপত্র খুঁটিনাটি আমাকে জানতে হয়। সো অ্যাকচুয়ালি ইটস অ্যান entrepreneurial জার্নি। এজন্য এডুটেকের যারা আসলে কাজ করে এদেরকে জাস্ট টিচার বলাটা না রং। ব্যাকএন্ড এর অনেক কাজ করে। তুমি ভাবতেছো যে হয়তোবা জাস্ট সপ্তাহে ৩ ঘন্টা ক্লাস নেয়। ৩ ঘন্টা ক্লাস নিয়ে এত টাকা পায়। ও ৩ ঘন্টা ক্লাসের জন্য টাকা পায় না। ও ব্যাকএন্ড এর এফোর্ট এর জন্য টাকা পায়। তুমি যদি প্রত্যেক এডুটেকের টিচারদেরকে দেখো, ওরা প্রতিদিন মিনিমাম হলো ১২ ঘন্টা করে কাজ করে। খুবই রেয়ার যে ৫-৬ ঘন্টা কাজ করে এত টাকা কামাচ্ছে। ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। একেকটা ক্লাস নেওয়ার জন্য আমাদের যে পরিমাণ স্লাইড প্রিপারেশন এর সময় দিতে হয়, কনটেন্ট এর সময় দিতে হয়, হুইচ ইস হিউজ। সো অ্যাকচুয়ালি হচ্ছে যে এই জিনিসটা আমার রিয়ালাইজ করতে অনেক টাইম লাগছে। যে ইভেন ইফ আমি যদি কখনো চাই যে আমি জাস্ট এডুটেকে ক্যারিয়ার করব। আমি হয়তোবা কোনো ইঞ্জিনিয়ারিং জবে যাব না। এটা ইটসেলফ যে একটা রেসপেক্টেবল জিনিস হইতে পারে, এটা আমারই বিশ্বাস করতে অনেক কষ্ট হইছে। লেট অ্যালোন দি অডিয়েন্স। লাইক এখন অনেকে বলে, "আপনি ইঞ্জিনিয়ার হয়ে এটা কেন করেন?" আমি ফান করে বলি, "আমি বাজে ইঞ্জিনিয়ার ভাই।" দিন শেষে ফর ফান। বাট মানে এই entrepreneurial জার্নিটা কঠিন এবং সবাই পারবেও না। বিকজ ওই যে বললাম তো, যে মাইন্ডসেট যেটা জাস্ট হচ্ছে একটা টিচার, কম্পেয়ার টু দ্যাট যে না ইটস অ্যান entrepreneur, ইটস আ ভেরি ডিফারেন্ট বল গেম এবং ওই জিনিসটা শিখতে হলে তোমাকে আরো অনেক এক্সট্রা accolades নিতে হবে অ্যাপার্ট ফ্রম বিং only a টিচার। আমি অনলাইনে ফেমাস নট বিকজ হচ্ছে যে আমি আইসিটি পড়াই। আই এম ফেমাস বিকজ হচ্ছে আমার এলোকেন্স আছে। আমি মানুষকে হচ্ছে যে চাপা ছেড়ে কনভিন্স করতে পারি। সো এই গেমটা আসলে বুঝতে সময় লাগে এবং এজন্যই আই গেস আমার মুগ্ধর সাথে এই কথাটা উঠানোর এই কারণে একটা রিজন। ও যখন বলছে আমি পেট্রো বাংলাতে এডি হিসেবে জয়েন করতে চাচ্ছিলাম। দেন আই থট যে না আমি এডুটেকেও ক্যারিয়ার করতে পারি। দিস থিং ইজ ভেরি রিয়াল অ্যান্ড দিস থিং ইজ ভেরি রেসপেক্টেবল। বিকজ হি ওয়েন্ট থ্রু আ জার্নি যেটা কিনা আনসিওর ছিল। ও একটা সেফার জার্নি রেখে, বাংলাদেশের সবাই সেফার জার্নিকেই বেশি গ্লোরিফাই করে, হুইচ ইস True. উইয়ার্ড। ইফ আই এম বিং ভেরি অনেস্ট, আমার কয়েকদিন আগে স্ট্যানফোর্ডের এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল। ওদের এখান থেকে না জানো কেউ কখনো বলে না যে স্ট্যানফোর্ড থেকে গ্র্যাজুয়েট করে আমি বিসিএস দিব। বা আমি হচ্ছে বিসিএস তো না, মানে আমি হচ্ছে যে আমেরিকান গভর্নমেন্টের জন্য কাজ করব। হুম। ওইখানে সবাই entrepreneur হইতে চায়। সব। সবাই entrepreneur হইতে চায়। লাইক আমার ওই ভাইয়াটা তার সাথে অলরেডি একটা এআই কোম্পানি গ্রো করছে। ওটাকে ছেড়ে দিয়ে আসছে। এখন সে নতুন একটা এআই কোম্পানি গ্রো করতেছে এবং তারা এটা পছন্দ করে। তারা সাইড হাসেলটা পছন্দ করে। তাদের এন্টায়ার অ্যালামনাই বেসড হচ্ছে entrepreneurship-কে অনেক বেশি ডেভেলপ করতে চায়। আমাদের দেশে উল্টা। উল্টা, পুরা উল্টা। আমাদের দেশে কেউ entrepreneur হলে তাকে আমরা গালি দেই। আমাদের দেশে কেউ ফর এক্সাম্পল বারবার শুনতে হয়, "আপনারা বুয়েটে এন্ড ইঞ্জিনিয়ারিং বাদে সবই করেন।" হুইচ ইস ভেরি রং। মানে ইঞ্জিনিয়াররা তো পড়াবে, ইঞ্জিনিয়াররা হচ্ছে ব্যবসা করবে, ইঞ্জিনিয়াররা পোল্ট্রি ফার্ম দেবে, অ্যাগ্রো করবে, সবই করবে। এটাই হচ্ছে যে রুল। entrepreneur সব ধরনের মানুষ হবে। যে ফর এক্সাম্পল স্ট্যানফোর্ড থেকে যে ভাইয়াটা গ্র্যাজুয়েট করছে, ও কিসের ব্যবসা করছে জানো? ও এখন একটা এমন এআই বানাচ্ছে যে এআই দিয়ে তুমি পুরা এন্টায়ার অ্যাব্রড স্টাডি জিনিসটাকে ম্যানুয়াল থেকে অটোমেট করতে পারবা। ও। এখন আর তোমার এজেন্সিতে যাওয়া লাগবে না। তুমি বাসায় বসে হচ্ছে এপ্লাই করতে পারবে এবং তোমাকে কেউ স্ক্যাম করবে না। এখন আমি যে বলি যে ভাই আপনি স্ট্যানফোর্ড থেকে পড়ে এখন নামকে আদম ব্যবসা করেন। সাউন্ডস রং না? True. আর দিন বাট শেষে বাংলাদেশের মানুষ এটাই ভাবে এবং এই কারণে ওরা গরিব থেকে যত আছে। যাই বলি ভাই এই কারণে এরা entrepreneur গরিব থাকে। এসব ভুল ধারণা। দিন শেষে আমরা কোচিং ব্যবসায়ী। হ্যাঁ, মানে মাস্টার, কোচিং হ্যাঁ, মাস্টার। কোচিং মাস্টার। মানে আমি চাই মানুষ এটাই ভাবুক বিকজ
আমার কাছে মনে হচ্ছে যে আসলে মূর্খের দেশে আয়না বেচা বোকামি। ট্রু। মূর্খের দেশে আয়না বেচা যাবে না। বাট তাও আমি হোপফুল। মানে আস্তে, আস্তে এই পার্সপেক্টিভটা না চেঞ্জ চেঞ্জ হবে। হচ্ছে। আমাদের জেনারেশনের মানুষজন অলরেডি চেঞ্জ হচ্ছে। আমার ফ্রেন্ডরা আমাকে কোনদিন হচ্ছে যে এগুলা নিয়ে খোঁটা দেয় না। দেখা যায় they appreciate me a lot. যারা খোঁটা দেয় তারা বুমার এবং তারা কিছু করে নাই জীবনে। রাইট কিছু এবং যারা হচ্ছে যে বেশি পাকনা পোলাপান আছে কলেজ লেভেলে যারা নিজে জীবনে লেখাপড়া করে নাই ওরা এসে বাদবাড়ি করে। ওরাই সমস্যা। আমি সবসময় ওদেরকে বলি, "বাবা তুমি আগে চান্সটা পাও। তুমি আগে ওই জার্নিতে যাও। তুমি আগে বই থেকে গ্র্যাজুয়েটটা করো। তোমার আমার স্টেজে এসে কথা বলতে আরো প্রায় ৫ বছরের জার্নি আছে। which is not that easy. আগে যাও জার্নিতে। তুমি নিজেই বুঝবা যে আসলে গেমটা কতটা কঠিন।" যাই হোক, আমি আশা করি যে পডকাস্টটা তোমরা সবাই এনজয় করেছো। নেক্সট হচ্ছে যে কোন গেস্টকে আনলে তোমরা হচ্ছে খুশি হবে আমাকে জানাও। সালমান মুক্তাদিরকে আনতে বইলো না। উনি অনেক টাকা চায়। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট তুমি অবশ্যই আমাকে জানাও যে তোমরা কোন স্যারের কথা শুনতে চাও। আমাকে কমেন্টে জানাও। মুগ্ধর যারা হচ্ছে যে ফ্যান বেজ আছো, তারা অবশ্যই হচ্ছে একটু হাই দিয়ে দিও। মুগ্ধ ভাইয়ার ব্যাপারে ২ টা লাইন লিখে যেও। মুগ্ধ ভাইয়া অনেক ইন্সপায়ার্ড হবে এবং আশা করি তোমাদের সাথে নেক্সট পডকাস্টে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।